আমি এ পর্যন্ত ট্রেনিং দিয়েছি ২৭ লাখ। তার মধ্যে উদ্যোক্তা হয়েছে ধরেন ১,৩০,০০০ মতো, যারা প্রায় ৫ লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি এই টাইপের কোনো জিনিস করতে পারে নাই। আপনি যদি ১০ জন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন ১ বছর, ১১ নম্বর উদ্যোক্তা আপনি হবেন। অনেকে উদ্যোক্তারা কি করে, এটা করবে, ওইটা করবে, সেটা করবে, এটা করবে, মানে সব জিনিস নিয়ে এবার শুরু করে দেয়। যেটা অকটেনে চলে, তুমি এটার মধ্যে 10 কেজি অকটেন দিলা, 10 কেজি পেট্রোল দিলা, 10 কেজি কেরোসিন দিলা, 10 কেজি সরিষার তেল দিলা, 10 কেজি হচ্ছে সয়াবিন তেল দিলা। গাড়ির কি অবস্থা হবে? একটা কোম্পানি গ্রোথ তখনই হবে যখন আপনার রিপিট এবং রেফারেন্স কাস্টমার হবে 60%। কোনটা বেশি জনপ্রিয়, নিজের বলার মতো গল্প নাকি ইকবাল বাহার জাহিদ? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদেরকে আজকে দেখছেন, আজকের পর্বটা একটা বিশেষ পর্ব। বাংলাদেশে সবাই উদ্যোক্তা হইতে চায়। চাকরি করার পরে আসলে কি করবেন আপনি? সেখানেও কিন্তু আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য ভিতর থেকে একটা মনোবাসনা আপনার কাজ করে। আর এই উদ্যোক্তা লাইফটাকে কিভাবে আরো সহজ করা যায়, কিভাবে আপনি একজন উদ্যোক্তা হয়ে উঠবেন, উদ্যোক্তা লাইফের স্ট্রাগলগুলো কিভাবে ওভারকাম করবেন, এই বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশের স্বনামধন্য একজন মানুষ, যিনি নিজের বলার মতো গল্প একটা ফাউন্ডেশন, যেখান থেকে বাংলাদেশে প্রায় ২৭ লাখ মানুষকে ট্রেনিং করিয়েছেন। এর মধ্যে প্রায় ১,৩০,০০০ মানুষ উদ্যোক্তা হয়ে ৫ লাখেরও বেশি মানুষকে কাজে যুক্ত করেছেন। আজকে তেমন একজন দক্ষ মানুষ, যিনি অমায়িক একজন মানুষ, মানবিক একজন মানুষ, যার পরিচিতি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, তথাপি ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে আমি দেখি যে ওনাকে অনেক জায়গায় গেলে মানুষ একেবারে মালা টালা দিয়ে অন্যরকম করে লাল গালিচা দিয়ে রিসিভ করে। তেমন একজন স্বনামধন্য মানুষ আছেন আমাদের সাথে, নানা দেন জনাব ইকবাল বাহার জাহিদ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? খুব ভালো। রাইট। ভাইয়া, আমি যদি প্রথমে আপনার কাছ থেকে আপনার সম্পর্কে একটু শুনতে চাই যে আপনার ক্যারিয়ারটা কোথা থেকে শুরু করলেন, এরপর কত বছর হলো, এবং আপনি উদ্যোক্তাদের জন্য অনেক কন্ট্রিবিউট করেছেন। খুব শর্ট করে যদি একটু বলেন। আমার ক্যারিয়ার আসলে আমি একেবারে গ্রাম থেকে বেড়ে ওঠা ছেলে। আমার এসএসসি গ্রাম থেকে। আমার বাড়ি ফেনী, ফুলগাজী উপজেলা। ফুলগাজী থেকেই আমার এসএসসি পাশ করা। তারপরে আমি ঢাকায় আসি। আমাদের পরিবারের একটা ট্র্যাডিশন ছিল, যেহেতু আমরা যৌথ পরিবারে ছিলাম, সবাই এসএসসির পরে ঢাকায় চলে আসতে হবে। এটা মানে একটা বাধ্যতামূলক ব্যাপার ছিল, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই। সো আমাদের ঢাকায় একটা আমাদের বাসা ছিল। আমাদের কাজিনরা সবাই মিলে আমরা একসাথে থাকতাম। যেই যখন পাশ করছে সে এখানে হোস্টেলের মতো করে থাকতো, এবং সবাই আনম্যারিড, মানে কেউই সবাই মিলেই আমরা হোস্টেলের মতো করে থাকতাম। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। তারপরে আমি ঢাকায় তিতুমির কলেজে ইন্টারমিডিয়েট শুরু করি। গ্রামে যখন ছিলাম, মানে এসএসসি পর্যন্ত প্রচণ্ড অনুশাসনের মধ্যে ছিলাম। মানে আমাদের সন্ধ্যায় আজান দিলে পড়তে বসতে হতো। কারো বাড়িতে গিয়ে রাতে থাকা নিষিদ্ধ ছিল। ওকে। সন্ধ্যার পরে বাজারে যাওয়া নিষিদ্ধ ছিল। মানে অনেক। ছোটবেলায় যেরকমটা হয় হ্যাঁ, আর কি, হ্যাঁ। আমরা যেটা দেখেছি। খেলাধুলা করলে সেটা সন্ধ্যার আগে চলে আসতে হবে রাইট। যেখানে যাই। আম মানে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা নিষিদ্ধ ছিল। মানে স্কুলের মধ্যে যতটুকু করা যায়। সো এই জায়গাটা থেকে আমি হঠাৎ করে স্বাধীন হয়ে যাই ঢাকায় এসে। কেউ নাই, বাবা-মা মাথার উপরে নাই, চাচা নাই, বা অন্য কেউ নাই। সো আ যেটা হয় সেটা হচ্ছে যে পড়ালেখায় একটু ঘাটতি পড়ে যায়। আ এবং আমি ইন্টারমিডিয়েটে খারাপ করি, সত্যিকার অর্থে। খারাপ করি মানে আমি ফেল করি, হ্যাঁ? ইন্টারমিডিয়েটে। তো আমি আসলে কিন্তু ফেল করার ছাত্র না। কারণ আমি আ ক্লাসে ফার্স্ট বয় ছিলাম বরাবর। সো আমি নিজেই জানি যে আমি ফেল করার ছাত্র না। কিন্তু ওই যে মানে পড়াশোনায় মনোযোগ ছিল না বা সিরিয়াসলি নেই নাই। তবে আবার অনেকে বলে যে ফেল করলেই নাকি উত্থান হয়। দেখো যে 12th ফেইল নামক একটা মুভি হ্যাঁ, আমরা দেখেছি হ্যাঁ, হ্যাঁ। রিসেন্টলি, তো এরকমটাই একটা জার্নি। ব্যাপারটা ওরকম না। আমি এটা পরে এসে বুঝেছি। কারণ হচ্ছে যে ওই ব্রেকটা আমার লাইফে দরকার ছিল। ওই ব্রেকটা না হলে আমি হয়তো ও ভুল পথে চলে যেতাম, আমার কাছে মনে হয়। আ এবং ওই ফেলটাকে যদি আপনি সিরিয়াসলি না নেন ঘুরে দাঁড়ানোর জন্য, তাহলে ওই ফেলটা কোনো কাজে আসবে না। তো আমি আসলে ওটাকে
সিরিয়াসলি ঘুরে দাঁড়ানোর জন্য নিয়েছিলাম, এবং আমার আমার লাইফেও তখন অনেক রকমের স্ট্রাগল এসেছে। আমার বন্ধু-বান্ধবরা আমার সঙ্গে কথা বলতো না। আমার পরিবারের লোকজন আমার সাথে কথা বলতো না। আমার কাজিনরা, আমার চাচা, মামা, খালা, মানে সব ভাই আমাকে ভাবতো যে আমাকে দিয়ে বোধহয় আর কিছু হবে না, আমি শেষ। এটা আসলে ঠিক না। হ্যাঁ, এইটা আ করা উচিত না আমি মনে করি। আমি যেহেতু ভুক্তভোগী সেজন্য বলছি। তো আমার বাবা ছিলেন মানে খুবই অন্যরকম। আমার বাবা আমাকে মাথায় হাত রেখে বলেছিলেন, "তুমি আবার চেষ্টা করো, তুমি পারবে। আমার বিশ্বাস আছে তোমার প্রতি।" তো এইটা আমাকে অনেক বড় রকমের একটা এনার্জি দিয়েছিল। তার মানে আপনি এইচএসসিটা খারাপ করার পর একটা আপনি যেই সময়টুকু নিয়েছেন ওইটা আপনাকে একটা নতুন জীবন যুক্ত করেছে ইন এ সেন্স। নিজেকে চিনতে সাহায্য তাহলে করেছে। আমরা যেটা বলতে পারি যে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে। ভালোর জন্য অফ করে। কোর্স ভালোর জন্য করে। যেমন আমার বাবার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হব। আ ইঞ্জিনিয়ারিং পড়বো। এবং আমাদের ফ্যামিলিতে সবাই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, নাইলে কেউ আ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে পরবর্তীতে সচিব হয়েছে, মানে বিসিএস ক্যাডার হয়েছে। সো এরকমই আমাদের পরিবারের সবার। সেখানে আমি একজন একটু আলাদা হয়ে গেলাম, ছিটকে গেলাম। এবং আরও খারাপ ব্যাপার হলো, আমি পরবর্তীতে ইন্টারমিডিয়েট করার পরে আমি সায়েন্সে ছিলাম। তো আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার মার্কস পাইনি। মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট মিলে। তো যার কারণে ওই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায়, এবং নট অনলি দ্যাট, আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইনি। সব জায়গায় পরীক্ষা দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কোথাও চান্স পাইনি। পরে আমি আবার তিতুমিরেতে এসে পুরা ইউ-টার্ন করে, এটা আমার আ মামার পরামর্শে, বড় মামার পরামর্শে আমি এসে বিকম ভর্তি হই। মানে পাস কোর্স, অনার্সও না। তো তখন আবার তখনও আমার সাথে কেউ মিশতো না আরকি। মানে ও বিকম পড়ছে, বড়জন মাস্টারি করবে। মানে এরকম একটা মানে ভাবনা সবার মধ্যে কাজ করেছে। তো বিকম পড়ার পরে আসলে আমার জীবনটা বদলে যায়। বদলে যায় মানে অ্যা বিকম পড়ার পরে আমি আবিষ্কার করি যে আমাকে দ্রুত কিছু একটা করতে হবে। সেজন্য আমি মানে আমরা তো এখন ছেলেমেয়েদেরকে বলি যে, "ও তোমরা স্কিল ডেভেলপমেন্ট করো, এটা শেখো।" আমি নিজে থেকে তখন এই জিনিসগুলো শেখা শুরু করি। অ্যা বিভিন্ন রকমের কম্পিউটার শেখা, ইংরেজি শেখা। তারপরে ছোটবেলা থেকে আমার মধ্যে কথা বলার একটা মানে ব্যাপার ছিল। আমি কালচারাল প্রোগ্রামগুলোতে সবসময় কাজ করতাম। যার কারণে আমার ওই জায়গাটাতে একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল। সো এইটা আমাকে আসলে অনেক বদলে দিয়েছে, এবং আমার যখন গ্র্যাজুয়েশন পরীক্ষার পরে আমি এতটাই তৃষ্ণার্ত হয়ে যাই, আমি একটা বেশ কয়েকটা প্রতিষ্ঠানে গিয়ে ইন্টারভিউ দেই। আমাকে বলে, "তুমি তো ইন্টারমিডিয়েট পাস, তোমাকে কি চাকরি দেব?" কারণ তখন রেজাল্ট হয় নাই। আমি বললাম, "আমাকে বেতন দেয়া লাগবে না।" তো একজন এই কথাটা শুনে খুব অবাক হয়ে গেল যে, এইটুকু ছেলের মাথার মধ্যে এইটা কিভাবে কাজ করলো যে বেতন দেয়া লাগবে না? এবং ইউ উইল বি সারপ্রাইজড টু know আমি ৬ মাস কাজ করেছি উইথআউট এনি সেলারি। বিশাল ব্যাপার। বাট এইটা আমাকে যে কত ব্রেক থ্রু দিয়েছে, আমি প্রতিটা ইন্টারভিউতে আমার চাকরি হয়েছে। ফার্স্ট ইন্টারভিউতে আমার চাকরি হয়েছে। এই ব্রেক থ্রুটা আমার উপকার যেটা হয়েছে আরকি। তো যাই হোক, এরপর আমি চাকরিতে জয়েন করি। আ আ এরপরে আমি বিকম করার পর আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে ভর্তি হওয়ার পর সবাই দেখি আবার আমার দিকে একটু ঘুরে তাকানো শুরু করেছে। আরে, এটা তো সে ভাবি নাই। পড়তেছে, হ্যাঁ, এটা তো ভাবি নাই যে ও হ্যাঁ। এবং আমার হাতে তখন যথেষ্ট খাত খরচ করার মতো টাকা-পয়সা, আমি ওরে খাওয়াই। কারণ সিএ পড়লে কিছু স্টাইপেন্ড পাওয়া যায়। তারপর আমি একটা পার্ট টাইম কাজ করি, টিউশনি করি। মানে আমার হাতে যথেষ্ট, স্টুডেন্ট লাইফে যথেষ্ট টাকা-পয়সা। সো সবাই তখন, "আরে কি ব্যাপার? ও তো পুরা ইয়ে।" তখন সবাই হয়তো সেকেন্ড ইয়ারে পড়ে বা থার্ড ইয়ারে পড়ে, আমার এদিক দিয়ে মানে আমি রোজগার করি। তারা তো বাবা-মার হাতে চলে। তো দ্যাটস মাই ব্রেক থ্রু। পরবর্তীতে আমি আ চাকরিতে জয়েন করি একটা আইটি কোম্পানিতে। ফুল টাইম জব করি। জব করার অনেক বছর পরে গিয়ে আমি মাস্টার্স করি, এমবিএ করি। আবার ঢাকা কলেজ থেকে মাস্টার্স করি। ২ টা ওকে। এমবিএ, ২ টা ২ টা মাস্টার্স মাস্টার্স। করি, হ্যাঁ। ওকে। সো পড়ালেখা নিয়েও আমার একটু ইয়ে ছিল আমার প্রতি যে মাত্র গ্র্যাজুয়েট। তো আমি বললাম, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আমি একটু ক্যারিয়ারটা আগায় নিই, তারপর মাস্টার্স করব। পরে আমি ওই শুধু গ্র্যাজুয়েট কথাটা আমার মাথার মধ্যে একটু লেগেছিল আরকি। সেজন্য ২ টা মাস্টার্স করলাম। থ্যাংক ইউ। তো যেটা হয় সেটা হচ্ছে যে চাকরি করতে গিয়ে আমি নিজেকে আবিষ্কার করি, সেটা হচ্ছে যে ওই যে তৃষ্ণা, যে আমাকে শিখতে হবে। যে আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, স্বাভাবিকভাবে আমি ফাইন্যান্সে কাজ করতাম।
কিন্তু আমি যেটা করতাম, আমি সবগুলো ডিপার্টমেন্টে গিয়ে খোঁজখবর নিতাম। সেলস কি করছে, টেকনিক্যাল কি করছে, কাস্টমার কেয়ার কি করছে, এইচআর কি করছে। পরে এইচআরটা আমাকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা। এইচআর অ্যান্ড অ্যাকাউন্টস। তো পরে দেখা গেল যে আমি ৯টা-৫টা আমার পছন্দ ছিল না। আমি ৯টা, ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত কাজ করতাম। তো অনেকে আমাকে বলতো যে এমডি সাহেবকে দেখানোর জন্য সে অনেকক্ষণ অফিসে থাকে। হ্যাঁ? আবার আমার খুব দ্রুত প্রমোশন হচ্ছে। কারণ আমি কাজে ভালো, আমি খুবই দক্ষ। এবং আমার লাইফে খুব দ্রুত, মানে যেখানেই কাজ করেছি, যে কয়টা চাকরি করেছি, খুব দ্রুত, নট নেসেসারি যে ২ বছর ৩ বছর পরে প্রতি বছর আমার প্রমোশন হতো। মানে এরকম একটা ব্যাপার ছিল। কারণ আমার কেপিআইটা আমি খুব সহজেই অ্যাচিভ করতাম। তো এখন আমি তো জানি যে আমি আসলে শিখতে চাই। পরবর্তীতে দেখা গেল যে আমার আসলে মানে সেলস ভালো লাগে। রেদার দেন অ্যাকাউন্টিং। আমার সেলসটা আমার কাছে অনেক সৃজনশীল একটা কাজ মনে হয় এবং আমার কাছে মনে হয় এটাতে আমি ভালো করব। এবং ওই তখন দেখা গেল যে সেলসে কাজ করার তো আমার সুযোগ নাই। কারণ আমাকে তো কেউ সেলসে নিবে না। আপনি তো আইটির যেহেতু লোক। আমার ব্যাকগ্রাউন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। তারও স আগে আইটি ছিল। তার এরপরে হ্যাঁ, হ্যাঁ। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, তো সেইজন্যে আমি চিন্তা করলাম যে আমার একটা প্রতিষ্ঠান দরকার। ওকে। যেখানে আমি সেলসেও কাজ করব, কাস্টমার কেয়ারেও কাজ করব, এইচআরেও কাজ করব, ফাইন্যান্সেও কাজ করব। সেলস হঠাৎ করে আপনার ভালো লাগলো কেন? সেলস তো আমি গতকালকেও একটা ফেসবুকের কমেন্টস দেখছিলাম। আচ্ছা, মানুষ না বুঝে লিখছে আরকি, এটা বলে রাখি। কারণ অনেকে তো বোঝে না, না বুঝে লিখে। তো একজন লিখছে, "যার জন্মের ঠিক নাই সে হচ্ছে সেলসে ঢোকে।" এরকম একটা কথা লিখেছে। তো আমি ওই আইডিয়াটি একটু দেখার চেষ্টা করলাম। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর বলতে চাচ্ছি না নামটা। বাট মানুষের কিছু মানুষের এরকম খুবই নেগেটিভ ধারণা। সো সেখানে আপনি সেলসের জন্য আগ্রহী হলেন কেন? মানে এটা একটা না, কিউরিওসিটি। এখন যেটা হচ্ছে, আমি ওনার সম্পর্কে কোনো কমেন্ট করব না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমরা আসলে না কাজ যে করি, আমরা ভালো লাগাটা খুঁজি না। যে কোনটা আমার ভালো লাগে, আই ফিল কমফোর্টেবল। আপনি দেখবেন আপনার লাইফে কিছু মানুষ থাকবে, আ সেটা ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, আ যার সঙ্গে আপনার টাইম স্পেন্ড করতে খুব ভাল লাগে। কথা বলতেই শুধু। ঘন্টার পর ঘন্টা কোনো রকম বিরক্তি লাগে না। কাজটা কিন্তু এরকমভাবে চিন্তা করা উচিত যে কোন কাজটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আই ফিল ভেরি কমফোর্টেবল এবং আমার কাছে মনে হয় কনফিডেন্ট পাই। হ্যাঁ? এটা খুব গুরুত্বপূর্ণ। সেলসে আমার কাছে যেটা মনে হয়েছে যে ধরেন অ্যা একটা আপনি একটা সিদ্ধান্ত আরেকজনের মনের ভিতরে ঢুকে তার থেকে হ্যাঁ নিয়ে আসা, এর থেকে ক্রিয়েটিভ কাজ তো আর কিছু হইতে পারে না। তাকে সেবা করার মাধ্যমে তাও। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, মানে একটা মানুষকে বোঝাতে পারা হুম। যে আপনার পক্ষে সিদ্ধান্ত আনার জন্য, আমার তো মনে হয় এর থেকে সুন্দর কাজ আর কিছু হইতে পারে না। সো এইজন্য আমার এটা কাইন্ড অফ মানে হয় কি, বৈজ্ঞানিকরা আ হয়তো কয়েক বছর পর একটা জিনিস আবিষ্কার করে। সেলস কিন্তু প্রতি মুহূর্তে আবিষ্কার করে। প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ। প্রতি মুহূর্তে সে প্রতি আবিষ্কার মুহূর্তে। করে নতুন করে। প্রত্যেকটা মানুষ রাইট। আলাদা, তার চিন্তা আলাদা। সে হয়তো একটু আগে কোনো কারণে মেজাজ খারাপ করে আসছে। সেই অবস্থায় এনভায়রনমেন্ট এ তাকে বুঝিয়ে জিনিসটা সলভ করা। তো আমার কাছে এইজন্য মনে হলো যে আমার একটা নিজের একটা প্রতিষ্ঠান দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এখন ছেলেমেয়েদেরকে বলি যে তোমরা তোমাদের স্বপ্নগুলো লিখে ফেলো। কি করতে চাও? আমি যখন গ্র্যাজুয়েশন ভর্তি হই, তখন আমি আমার ডায়েরিটা এখনো আছে। আমি ডায়েরিতে লিখেছিলাম যে আমি চাকরি করব, কিন্তু আমি কোনো একদিন একটা প্রতিষ্ঠান করব যেখানে অনেক মানুষ কাজ করবে। ওকে। তো আমি আসলে ওইটা ধরে হাঁটছি। ওই ডায়েরির প্রতিটা কথা, প্রতিটা এটাকে জিনিস। তো ভাই অনেকে আমরা আ বিভিন্ন নামে বলি আরকি। কেউ বলি যে এটা একটা আমার উইশ বোর্ড। কেউ বলে ল অফ অ্যাট্রাকশন, কেউ বলে ম্যানিফেস্টেশন। সো একেকজন একেক নামে নামায়িত করে। বাট ব্যাপারটা হলো এই যে আপনি কি হইতে চান, এটা যদি একবার কোথাও লিপিবদ্ধ হয় এবং এটাকে বারবার তাকান, তখন ও আপনাকে আলাদা পুশ করে যে একে তুমি কিন্তু এটা ডেফিনিটলি। এবং লিখছো। আপনি যে অনেকগুলো নাম বললেন, আমার একটা নাম দেয়া আছে, নিজের সংবিধান। নিজের সংবিধান। মাই গুডনেস! শুনে তো এবং ভাল আমার লাগলো। একদম হেডলাইন লেখা আছে, সংবিধান। সংবিধান। কারণ ওকে, ওইখানে আপনি যেটা লিখবেন সেটা আপনি কিন্তু ব্রেক করতে পারবেন না। ওকে। কারণ ওটা আপনি লিখেছেন। রাইট। আপনি মানবেন সেজন্য লিখেছেন। যেমন ধরেন আমার ওটার মধ্যে লেখা আছে, আমি জীবনে কোনোদিন কারো মনে কষ্ট দিব না। ভেরি গুড।
কারো হক নষ্ট করব না, ভেরি গুড, কারো ক্ষতি করব না, ভেরি কাউকে গুড, আঘাত করব না। ভেরি গুড, তারপরে হচ্ছে আমি সৎ পথে রোজগার করব, যা রোজগার করব লাইফে। অসাধারণ। হ্যাঁ, সো আমি মানুষের জন্য কিছু করব, এখানে লেখা ছিল যে আমি মানুষের জন্য কিছু করব। এত বড় স্কেলে করতে পারবো এটা ধারণা ছিল না, বাট আমার ওইখানে কিন্তু লেখা ছিল আমি মানুষের জন্য কিছু করব। তার মানে আমার নিজের একটা সংবিধান, হুম। যে সংবিধানটা আমি ফলো করব, এবং এই সংবিধানটা ফলো করে আমার টোটাল সামনের যে জার্নিটা সেটা তৈরি হবে। খুবই পাওয়ারফুল। আমরা কখনোই কিন্তু এরকমভাবে চিন্তা করি নাই যে ইয়াস, আমার একটা সংবিধান হতে পারে। তার মানে আজকে আমাদের সাথে যারা আছেন আপনারা কিন্তু নিজের একটা সংবিধান লিখে ফেলতে পারেন। কারণ ইকবাল ভাই এখানে যেটা বলেছেন আমার কাছে খুবই এটা টাচি মনে হচ্ছে। আমি নিজেও করি নাই, বাট আমিও অনুপ্রাণিত হলাম ভাইয়া। আমিও আমার আজকে গিয়েই একটা সংবিধান তৈরি করার জন্য লেগে যাব। যদিও মানসিকভাবে কিছু এথিক্যাল কাজ তো করি, ওইগুলোই এখন লিপিবদ্ধ করে ফেলবো। খুবই দরকার, লিখলে অনেক রাইট, সুবিধা হয়। রাইট, ওই যে রাইট, বললেন না রাইট। আপনাকে আঘাত করে, এবং মানে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি লেখাটা প্রায় উল্টে উল্টে পড়ি। ছোটবেলায় যেটা করতাম সেটা হচ্ছে ওইটা ইয়ে করে ফটোকপি করে টানায় রাখতাম আমার ওই যেখানে ওয়ারড্রোব আছে বা ড্রেসিং টেবিল আছে ওখানে টানায় রাখতাম, বা দরজার পিছনে যেখান থেকে আমি কাপড় বের করি সেখানে টানায় রাখতাম। তো এখন তো এটা একটু ইয়ে লাগে টানে রাখতে, সেজন্য আমি কিছুদিন পর পর সেটা উল্টাই দেখি যে আমার, এবং আমি টিক দেই ওকে। কোনটা কোনটা করেছি কোনটা করিনি। ভাই এমনিতে আমি অন্যভাবে একটা কাজ করি, সেটা হলো যে আমার একটা উইশ বোর্ড করি প্রতি বছর। লাইক আমার ৩টা সেগমেন্টে উইশ বোর্ড হয়। একটা হচ্ছে আমার কর্পোরেট ট্রেনিং, একটা হচ্ছে আমার বিদেশের ট্যুর, আরেকটা হচ্ছে আমার নিজের ডেভেলপমেন্ট। মানে বিদেশের ট্যুরের সঙ্গে আমার ফ্যামিলিয়াল বিষয়গুলো ইনভলভ, ট্রাভেলিংয়ের যে জায়গাগুলো। সো ৩টা সেগমেন্টে আলাদা করে একটা কাগজের মধ্যে পুরো বিষয়টা লোগো আকারে থাকে যে ইয়েস, এই বছর আমি এই কোম্পানিগুলোতে কাজ করতে চাই, এই বছর আমি এই কটা দেশে ঘুরতে যেতে চাই ফ্যামিলি সহ, আমার এরকম কিছু অ্যাচিভমেন্ট করার ইচ্ছা আছে এই বছরে। আরেকটা জায়গা থাকে যে ইয়েস, এই বছর আমি এই বিশ্ববিদ্যালয় থেকে বা এই জায়গাগুলো থেকে কোর্স কমপ্লিট করতে চাই, যেগুলো নিজেকে আরেকটু ডেভেলপ করব। এরকম একটা উইশবোর্ড মেনটেন করে, এবং এটা থাকে সবসময়, এবং মাঝে মধ্যে এটা উল্টা দেখি ওই যে ব্রেনকে পুশ করার জন্য যে "এই তুমি কিন্তু লিখছো"। এবং আমি ওখানে আরেকটা লাইন লিখেছিলাম যে লোভ যেন কখনো আমাকে স্পর্শ না করে। এবং সেটার একটা প্র্যাকটিক্যাল সময় আমার লাইফে এসেছিল কোনো এক সময়। আমার এমন একটা বিজনেসের অফার এসেছিল যেখান থেকে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ, তো পরে দেখলাম যে এই টাকাগুলো বৈধ উপায়ে আসবে না, অ্যান্ড আই গেভ আপ। তো সো এই যে আমার লেখা জিনিসটা যে আমার আসলে ব্যক্তি জীবনে কাজে লেগেছে, আমি যে আমার অনেক টাকা দরকার নেই, আমার ততটুকু দরকার যতটুকু আমি স্বাচ্ছন্দ্যে শান্তিতে থাকতে পারি, ততটুকু দরকার, ঘুমাইতে পারি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ লাইফে, খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অন্য জায়গায় একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইকবাল বাহার জাহিদ এই নামটার সাথে নিজের বলার মতো গল্প, মানে কোনটা বেশি জনপ্রিয়, নিজের বলার মতো গল্প নাকি ইকবাল বাহার জাহিদ? এটা আসলে খুব ডিফিকাল্ট বলা, কারণ আমার নামের সাথে নিজের বলার মতো গল্পটা খুব জড়িয়ে গেছে। আমি এটাকে ওইভাবে আলাদা করার ভাবে দেখার কোনো সুযোগ পাই নাই। তবে যেটা হয়েছে সেটা হচ্ছে আহ, উদ্যোক্তার জার্নির তো আমার আলহামদুলিল্লাহ এখন ২২ বছর বয়স। এর মধ্যে অনেক উত্থান পতন, অনেক কিছু ছিল লাইফে একটা পর্যায়ে, শুরুর দিকে বিশেষ করে। তারপর একটা পর্যায়ে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু ১০ বছর আগে আমি ছোটোবেলা থেকে ভলেন্টিয়ারিং করতাম। আমি এটা আবার সবাইকে খুব বলি যে আপনি যদি চিন্তা করেন আপনার একসময় অনেক টাকা পয়সা হবে, তারপর আপনি মানুষের জন্য কিছু করবেন, পারবেন না, লজ্জা লাগবে। আপনি ভেতর থেকে ওই ফিলটা তৈরি হবে না আপনার। এই জন্য এই ছোট ছোট অভ্যাসগুলো ছোটোবেলা থেকে থাকতে হয়। ভলেন্টিয়ারিং করা, মানুষের পাশে দাঁড়ানো। সো আমি এটা ছোটোবেলায় করতাম। আমার এখনও মনে আছে বন্যার সময় রুটি বানানো থেকে শুরু করে এই সবগুলো কাজ করেছি। মানুষের নৌকা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেয়া, পানি দেয়া, রুটি দেয়া তখন। কিন্তু বড় কোনো কাজ করার স্বপ্ন বা সময় বা সাহস কখনো পাইনি। ১০ বছর আগে যখন মনে হলো যে ওকে আমার থাকা খাওয়া নিয়ে এত টেনশন নাই, মানে আলহামদুলিল্লাহ ডাল ভাত খেতে পারবো, তখন মনে হলো যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই। তো এখন যখন আমরা কোনো কিছু করার চিন্তা করি তখন আমরা যেটা চিন্তা করি যে হোয়াট ইজ মাই স্ট্রেংথ, আমি আসলে কি পারি। তা আমি যেটা পারি আমি কথা বলতে পারি,
আমি কিছুদিন একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টারিও করেছি। ও হ্যাঁ? তো আমি পড়াইতে পারি। হ্যাঁ? রাইট। তো ওই যে ওই দোয়াটা বড়জোর মাস্টারি করবে, ওই দোয়া কবুল হয়ে গেছে। ওকে। ওই দোয়া কবুল হয়ে গেছে। সো এরকম অনেক দোয়া আসলে লাইফে দরকার। এইজন্য আমি সবসময় বলি যে তোমাকে কে কি বলল সেটা রিপ্লাই করো না। ভাই এখন পর্যন্ত আপনি কতজন, না কতজন বললে ভুল হবে, কত হাজার বা কত লাখ মানুষকে আপনি ট্রেনিং করিয়েছেন, উদ্যোক্তা বানাইছেন? আচ্ছা, উদ্যোক্তা আমি এ পর্যন্ত ট্রেনিং দিয়েছি ২৭ লাখ ২৭ লাখ। লাখ ছেলেমেয়েকে, সে বাংলাদেশের ৬৪ জেলায়, ৪৯২টা উপজেলায়। তার মধ্যে উদ্যোক্তা হয়েছে ধরেন ১,৩০,০০০ মতো। ওকে। ১,৩০,০০০ মতো উদ্যোক্তা হয়েছে, যারা প্রায় ৫ লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে। আমি একটু সংখ্যাটা আবার একটু রিকল করতে চাই বা আমাদের দর্শকদের জন্য। দেখেন ২৭ লাখ ট্রেনিং করেছে, ১,৩০,০০০ উদ্যোক্তা হয়েছে, সেখানে ৫ লাখেরও বেশি কর্মসংস্থান হয়েছে। এই ফিগারটা না মানে ছোট মোটো ফিগার না। কেন? ভাইয়া আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি এই টাইপের কোনো জিনিস করতে পারে নাই, যেটা আসলে দরকার ছিল। উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে এইরকম যে একটা অবস্থান তৈরি, আজকে যদি আমরা চীনকে চিন্তা করি, চীনের যে উত্থানটা এটা কিন্তু পুরোটাই এই যে এন্টারপ্রেনারশিপের জন্য, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, হ্যাঁ। এর বাইরে কিন্তু কিছু না। তো সেই জায়গাটা এটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অন্য লেভেলে থাকা দরকার ছিল, ইভেন কন্ট্রিবিউট করার কথা ছিল, কোনো জায়গাটাতে নাই। বাট আপনি একজন একক ইকবাল বাহার জাহিদ আলাদা একটা ইনস্টিটিউট টাইপ রেডি করা, ওইটা কোনো একাডেমিক ডিগ্রি না, বাট আপনি ২৭ লাখ মানুষকে ট্রেনিং করিয়েছেন, এর মধ্যে ১,৩০,০০০ উদ্যোক্তা হয়েছে। তো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এই যে জিনিসটা করতে গিয়ে আপনার কোন জিনিসটা আপনাকে মোটিভেট করে যে ইয়াস আমি এটা করছি, এই কারণে আসলে আমার মোটিভেশনটা আসে? এটার আমি যখন শুরু করতে যাই ২০১৮ সালে, আমি যখন ১লা জানুয়ারি শুরু করি, আ শুরু করার আগে আমি প্রায় ৬ মাস এটা নিয়ে রিসার্চ করেছি যে আমি আসলে কি করব, কিভাবে করব। এবং আমি সবসময় যেকোনো কাজ করার সময় ভাবি যে একটু ব্যতিক্রম করে করব। মানে সবাই যা করছে আমি করব না। তো ব্যতিক্রম করতে গিয়ে আমি ১ম ব্যতিক্রম ঢাললাম যে আমি প্রতিদিন শেখাবো, এভরি সিঙ্গেল ডে। এভরি সিঙ্গেল ডে? যেটা আজকে পর্যন্ত বন্ধ হয় নাই। মাই গুডনেস, It's কেমনে it's সম্ভব? it's more than 2,800 days so আপনি far. সেই ক্ষেত্রে মাঝে মধ্যে তো অসুস্থতা হয় মানুষ, আমি অসুস্থ হয়েছি, আমি হাসপাতালের বেড থেকেও পড়িয়েছি। হসপিটাল বেড থেকে। বেডে থেকে। কতটা ডেডিকেশন হ্যাঁ। মানে না, ভাবা এটা যায়। হচ্ছে যে আমার নিজের সাথে ওই যে সংবিধান, সংবিধান। ও রাইট। যে আমি এটা প্রতিদিন করব, নিজের যে সংবিধান। কোনো মূল্যে। এবং আপনার একটা মজার ঘটনা বলি, আমি একবার সুন্দরবন গিয়েছিলাম বেড়াতে। রাইট। তো সুন্দরবনে এমন একটা এলাকায় আমরা চলে গিয়েছিলাম আমাদের ইয়ে নিয়ে, লঞ্চ নিয়ে, যেখানে কোনো নেটওয়ার্ক নাই। তো সামহাও দিনটা পার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমি সারাদিন আমার কারোর সাথে কানেক্ট করতে পারি নাই। তখন আমি ওই লঞ্চের যে ওনাকে বললাম যে, "ভাই, আপনাকে এখন আবার ব্যাকে আসতে হবে এবং সেটার জন্য আপনাকে যেকোনো টিপস দিতে আমি রাজি আছি। কারণ আজকে আমার ডেটা মিস হবে।" সে আবার ৩ ঘন্টা ব্যাকে এসে তারপর আমি সেশন করে আবার গেছি। মাই গুডনেস, এটা একটা পাগলামি ছাড়া কিছু না আরকি। এটা আসলেই পাগলামি। হ্যাঁ, এটা কারণ এটা হচ্ছে যে আসলেই অনেকের পাগলামি। কাছে, আমাদের কাছে পাগলামি ছাড়া কিছুই না। বাট আপনার কাছে এটা ডেডিকেশন, যে আমার ডেডিকেশন, কমিটমেন্ট, কমিটমেন্ট। নিজের প্রতি নিজের কমিটমেন্ট, এটা আমার সংবিধান লঙ্ঘন হবে। সো সেই যে এবং কমিটমেন্টের আমাকে জায়গাটা, কিন্তু কেউ বাধ্য করছে না। রাইট, আমার নিজেই। স্টুডেন্টরাও বাধ্য করছে না। রাইট। আচ্ছা, আমি যে মেসেজটা দিতে চেয়েছি, তোমাদের শিক্ষক কতটা সিরিয়াস, সো তোমাদের সিরিয়াস না হওয়ার কোনো কারণ নেই। তো ১ম ব্যতিক্রম ছিল এভরিডে। দ্বিতীয় ব্যতিক্রম ছিল যে আমি এটা ফ্রিতে করাবো। কারো কাছ থেকে একটা টাকাও নিব না। এবং আমি গত ৮ বছরে আমি কারো কাছ থেকে এই ২৭ লাখ মানুষ, ৳১ টাকাও নেই নাই কারো কাছ থেকে। ২৭ লাখ মানুষকে ট্রেনিং করিয়েছেন, কোনো টাকা নেন নাই। না। এর মধ্যে ১,৩০,০০০ অলরেডি উদ্যোক্তা হয়ে গেছে। রাইট, রাইট। সো ওনারা তো আপনাকে একটু হালকা পার্সেন্টেজ দিলে তো অনেক হয়ে যেত, প্রফিট পার্সেন্টেজ। না, বরং আমি টাকা খরচ করেছি। ওকে। খরচ করেছি মানে আমি মুভ করি, বিভিন্ন জায়গায় প্রতি যাই, জায়গায় যেতে হয়। বিদেশে যাই। ইভেন আপনি যে কন্ডাক্ট করছেন সেখানেও তো একটা ব্যাক হ্যাঁ। এন্ড বেশ কিছু খরচ আছে। এবং টাইমটাও তো এটা বিরাট। আমি অনেক প্রায় বড় ৪ ইনভেস্টমেন্ট। থেকে ৫ ঘন্টা সময় দেই এভরিডে। ওকে। কারণ আমাকে রিসার্চ করতে হয়, আমার নিজের ভিডিও তৈরি করতে হয়। আমি যেমন আজকে সন্ধ্যায় শো আছে তাদেরকে নিয়ে। এগুলো কিন্তু সব ফ্রি। এবং আমি একটা স্টুডিও করেছি ওদের জন্য। এই স্টুডিওর ফুল সেটআপ আমি খরচ করেছি ওদের জন্য। এখান থেকে কিন্তু আমার কোনো মানে ব্যক্তিগত কোনো রিটার্ন নাই। হ্যাঁ? তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা ব্যতিক্রম করতে পেরেছি। আরেকটা হচ্ছে বাংলাদেশে যেই মানুষগুলো, আরেকটা ব্যতিক্রমের কথা বলছি,
যেই মানুষগুলো আসলে এই ধরনের একটা প্রফেশনাল ট্রেনিং নেয়ার সুযোগ নাই, অর্থ নাই, সামর্থ্য নাই, সুবিধা নাই, তাদের কাছে আমি পৌঁছে গেছি। সে হয়তো গ্রামে থাকে একেবারে, শহরেও আসতে হয় না তাকে এটা নেয়ার জন্য, মুভ করতে হয় না কোথাও, সে ঘরে বসে আমার ট্রেনিংটা পাচ্ছে থ্রু অনলাইন। সো এইটা আমি তৈরি করতে পেরেছি একেবারে 64 জেলা, 492টার একেবারে গ্রামে, ইভেন প্রবাসে আমাদের বাংলাদেশের অক্সিজেন যারা, তাদেরকে আমি প্রশিক্ষণ দিচ্ছি। কারণ তাদের ব্যাপারে আমার আবার একটা সফট কর্নার তৈরি হয়েছে যে তাদের কাছে টাকা আছে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা আছে, বাট দে ডোন্ট নো হাউ টু ম্যানেজ দ্য মানি। তারা হয়তো এসে একটা ঘর করে ফেলে, তারপরে দেখা যায় যে 5 বছর পরে বাজার হয় না, ঘর আছে বাজার অসংখ্য নাই, ঘটনা আছে। অসংখ্য ঘটনা। তারপরে তারা খুব মানবিক, টাকা ধার চায়, ধার দিয়ে দেখে তো ওই ধারের টাকা আর পায় না। তারপরে কেউ হয়তো বলল যে তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমি একটা ব্যবসা করতেছি, তোমাকে প্রফিট দেবো। ওই 5 লাখও গেল, প্রফিটও গেল, কিছুই পায় না। কারণ সে টাকাটা তার হাতে তুলে দিচ্ছে, সে তো কোনো কোম্পানিতে ইনভেস্ট করছে না, সেখানে তার কোনো সিগনেটারি নাই, তার কোনো কাজ নাই সেখানে। সো সেই জন্য আমি এই অ্যাওয়ারনেসগুলো তাদের মধ্যে তৈরি করেছেন মারাত্মকভাবে তৈরি প্রচুর। করেছি। এবং আপনি শুনলে অবাক হবেন, অনেক প্রবাসীকে, যেমন প্রবাসীদের আরেকটা জিনিস আমার খুব টাচি মনে হয়, যে ধরেন সে হয়তো বিয়ে করে বিদেশে চলে গেল, এর মধ্যে ওর একটা বেবি হয়ে গেল, বেবিটা কিন্তু সে দেখতে পাচ্ছে না, সে ছুঁইতে পারতেছে না, তার গায়ের গন্ধ নিতে পারতেছে না, বড় হয়ে যাচ্ছে বেবিটা। তাইলে এই যে মানে পুরো ব্যাপারটা কতটা মানে আত্মত্যাগ আপনি কল্পনা করেন না। অনেক বড় তো ত্যাগ। তো সো আমার কাছে মনে হয়, তারপরে ধরেন অনেক প্রবাসীকে আমি দেখেছি তারা টাকা পাঠাচ্ছে প্রত্যেক মাসে, বাবার অনুশাসন একটা কিন্তু বিশাল ব্যাপার। সেই অনুশাসনটা না পাওয়ার কারণে ছেলে হয়তো ড্রিল হয়ে যাচ্ছে, পড়ালেখা করছে না, ভালো কিছু করছে না, আমাদের এখানে নানান ইয়েতে জড়িয়ে যাচ্ছে, বন্ধুবান্ধব এবং ইসেতে। তো তার মানে তার পুরো আত্মত্যাগটাই তো নষ্ট হলো। সেজন্য আমার মাথায় একটা কাজ করলো যে মিডল ইস্টে যারা থাকে ওরা তার গ্রিন কার্ড পাবে না, তাদেরকে কোনো এক সময় ব্যাক করতে হবে। তো যত তাড়াতাড়ি তাকে ব্যাক করানো যায়, যে তুমি ওখানে যে ইনকামটা করছো তার অর্ধেক ইনকামও যদি ঘরে বসে করতে পারো, বাড়িতে বসে, অনেক বিশাল হতো। সেই জন্য তাদেরকে আমি ব্যবসা শেখাচ্ছি। এবং অনেকেই এর মধ্যে, আমি বলবো অসংখ্য, শতকের উপরে, 100-এর উপরে উদাহরণ আছে যারা বিদেশ থেকে এসে, মানে ব্যবসা আসার কথা করছে। ছিল না, ব্যবসা করছে এবং ভালো করছে। আলহামদুলিল্লাহ, এটা একটা কিন্তু অনেক বড় কন্ট্রিবিউশন ভাইয়া। কারণ হচ্ছে যে আমারও যখন বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয় তখন দেখি যে বাংলাদেশি অসংখ্য মানুষ বিদেশে এত শ্রম দিচ্ছে। আমি যদি এখানে একটা গল্পের ছলে একটা ঘটনা বলি তাহলে আপনি বুঝতে জানেন, তারপর দর্শকরা হয়তো বুঝতে একটা সুবিধা হবে। আমার মালয়েশিয়াতে হঠাৎ করে আমার পরিচিত একজনের সঙ্গে দেখা, এটা 2023 সালের ঘটনা। তো ওর সঙ্গে আরেকজন আসছে, সে আমার সঙ্গে দেখা করতে চায়। তো বললাম যে চলেন। তো গিয়ে আমরা কোনো একটা কফি শপে বসবো। তো আমি স্টার বাক্সে ঢুকবো। তো বলে যে না এখানে ঢুকবো না। আচ্ছা কেন ঢুকবেন না? না এটা খরচ অনেক বেশি। তাই আমি বললাম আপনি এখানে কত টাকা বেতন পান? ও যা বেতন পায় বাংলাদেশি টাকা 5 লাখ টাকার বেশি, বিভিন্নভাবে ইনকাম করে আর কি এটা। তাই আমি বললাম যে এত টাকা ইনকাম করেন আপনি, এটুকু খরচ করবেন না? বলে যে না এখানে খরচ না করে বেটার চলেন ওই দোকানটা যাই। তাই আমরা না চলেন আপনি এখানে চলেন, আজকে তো বিল আমি দিব, কোনো ব্যাপার না। তো এইবার আমি ওখানের সঙ্গে যখন বসলাম, বসে এক কথা দুই কথা শুনতে শুনতে যেটা দেখি, সে যা ইনকাম করে পুরোটাই বাংলাদেশে পাঠায় দেয়। এবং এখানে তার বাবা মা আছেন, তার মিসেস আছেন, তার সন্তান আছে। লাস্ট 5 বছর ধরে সে বাংলাদেশে আসে নাই। এবং সে ওইখানে এত মানে কম বা কঞ্জুসি করে থাকে, যত, হ্যাঁ, কম খরচ। যতটা কম করে থাকা যায় আর পুরো টাকাটা এখানে পাঠায় দেয়। তাই আমি বললাম যে আপনি তাহলে এখানে কি কিছু হয়েছে? বলে যে না এটার মধ্যে শুধুমাত্র আমরা একটা বাড়ি করছি। আচ্ছা আর কিছু? আব্বা একটা জমি কিনবো বলছে কিন্তু এখনো কিনতে পারি নাই। খেয়াল করে দেখেন 5টা বছর সে এতটা স্যাক্রিফাইস, যেটা আপনি মাত্র বললেন যে সে তার সন্তানের গন্ধটা নিতে পারছে না, তার মিসেসের সঙ্গে সে আলাদা করে টাইম স্পেন্ড করতে পারছে না, বাবা মায়ের সঙ্গে থাকতে পারছে না। এখানে যে তার বড় হওয়া, এই টোটাল বিষয়গুলোকে ওইখানে রাখছে, তখন আমার কাছে না নিজের কাছে খুব ছোট মনে হচ্ছিল যে মানুষ এতটা স্যাক্রিফাইস করে, অথচ এই মানুষগুলোকে যদি আমরা বাংলাদেশে আরেকটু কন্ট্রিবিউট করাতে পারতাম কোনোভাবে, যে ট্রেন করতে পারতাম, তাহলে কিন্তু এই লোকগুলো অনেক বড় কন্ট্রিবিউট করতে পারতো ইন বাংলাদেশ। সো সেই জার্নিটাতে আপনি অনেক কন্ট্রিবিউট করছেন, এটা শুনেই ভালো লাগতেছে ভাইয়া। তো ভাইয়া এখানে যদি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি এবার, সেটা হচ্ছে যে যারা আমরা চাকরি করি, আহ, তারা ধরেন যখন প্রমোশন হয় না, একটা মাঝখানে এসে আটকায় যায়, অনেকে দেখা গেছে
হয়তো সুপারভাইজার হইলো, পরের প্রমোশনটা হয় না, বা রিজিওনাল ম্যানেজার হইলো, বাট এর পরের প্রমোশনগুলো হয় না। তার বয়স, চাকরির বয়স হয়তো বা 22 বছর হয়ে গেছে। সোশ্যাল যে একটা স্টিগমা আছে, এটার কারণে সে আর জবও কন্টিনিউ করতে চায় না, তার প্রমোশনও হবে না, সে বুঝতেছে। তো এই সময় না সে কী করবে দিশামিশা না পেয়ে তার বাসার কাছে এসে একটা মুদির দোকান দেয়, নাহলে ফোন ফ্যাক্সের দোকান দেয়, তা না হলে হয়তো বা কোনো একটা ওষুধের দোকান দেয়। আসলে এই সকল লোকদের কি করা উচিত? না আমাদের ব্যবসা বলতে আমাদের একটা সবার মধ্যে ধারণা যে আমি একটা দোকান দিয়ে বসি। এইটা হ্যাঁ, কিছু, কিছু মানুষ করবে যাদের মেধা কম, যাদের অভিজ্ঞতা কম বা যাদের আর কিছু করার নাই। কিন্তু আমার কাছে মনে হয় যারা চাকরি করেছে তাদের কিন্তু ভাবনার জগৎটা অনেক বড়। তারা অনেক কিছু দেখেছে, শিখেছে, অনেক জায়গায় ঘুরেছে। তাদের আমার মনে হয় ব্যবসা করতে গেলে একটু রিসার্চ করা উচিত, একটু লেখাপড়া করা উচিত, একটু এটা নিয়ে মানে একটু ভিতরে ঢোকা উচিত যে আমি কি করতে পারি একটু ডিফারেন্ট করে কিছু। আজকাল তো ধরেন দোকান লাগে না, ওয়েবসাইট একটা দোকান, তাই না? বড় দোকান। বড় দোকান। সো সেইভাবে আমার কাছে মনে হয় যারা চাকরি ছেড়েও দেওয়ার দরকার নেই। যেমন আমি এটার সবচাইতে বড় উদাহরণ। আমি যখন ব্যবসা করব চিন্তা করেছি, ব্যবসা শুরু করার পরেও কিন্তু আমি ৩ বছর চাকরি করেছি। কারণ করেছি আমার তো একটা সংসার খরচ আছে, আমার বাচ্চা আছে। আমি হুট করে তো প্রতিষ্ঠান থেকে টাকা নিতে পারব না। আমি ব্যবসা শুরু করলেই তো পরের দিন প্রফিট শুরু হবে না। সো ৩ বছর সময় লেগেছে আমার বেতনের অর্ধেক, আমি যে বেতন পাইতাম তার অর্ধেক কনফার্ম করতে আমার ৩ বছর লেগেছে। যখন আমি দেখেছি যে আমাকে ফুল টাইম ডিমান্ড করতেছে, আমি এখন আসলে অর্ধেক বেতন নিলেও যদি আমার সংসারটা চলে, তাহলে আমি যদি ফুল টাইম দেই তাহলে ব্যবসাটা দ্বিগুণ হয়ে যাবে। সো তখন আমাকে যখন ফুল টাইম ডিমান্ড করেছে আমি কিন্তু জাস্ট ফেজ আউট করেছি, চাকরি ছেড়ে ব্যবসায় চলে আসছি। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে পার্ট টাইম কিছু একটা করা উচিত যারা ব্যবসায় থাকে। আমাদের একটা টেন্ডেন্সি হলো কি, চাকরি করার পর মনে হয় যে না এই আমার আর কোনো কাজ নেই, বাসায় এসে চা খেলাম, গল্প করলাম, টিভি দেখলাম, এইভাবে রাইট। লাইফটাকে অনেক সময় চিন্তা করলে না আসলে আগানো যায় না। অনেকে রিটায়ার করে তো ওইটা চিন্তা করে আরকি। হুম কিন্তু হুম। রিটায়ার করে যে সে আসলে আরেকটু কন্ট্রিবিউট করতে পারে হ্যাঁ তার নিজের জন্যই কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কারণ উনি যখন একটা বিজনেসে থাকবে, ওনার যে প্রতিদিনের কথা বলা বা মেশা, নিজেকে নিজের সময় দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আল্টিমেটলি ওইখানে কন্টিনিউশন থাকলেই সম্ভব। যেমন আমি আমার রিটায়ারমেন্ট প্ল্যান করে ফেলেছি কিন্তু অলরেডি। ওকে, সরি। এবং রিটায়ারমেন্ট প্ল্যানের যে লিস্ট আমি করেছি সেখানে আমি দেখলাম যে আমার এখনকার থেকে তখন কাজ বেশি। ওহ মাই গড! রিটায়ারমেন্ট প্ল্যান করে ফেলছেন। মানে আমার কাছে না এটা মানে ইন্টারেস্টিং লাগছে। আমি এই প্রশ্নটা আপনাকে এখনই করতে চাই। কারণ আমিও তো রিটায়ার করব। আপনার রিটায়ারমেন্ট প্ল্যান যদি শুনতে পারি তাহলে হয়তোবা আমার জন্য সুবিধা হবে। দর্শকের জন্য সুবিধা না হবে। আমার প্লিজ। একটা বড় সুবিধা যেটা হয়েছে রিটায়ারমেন্ট প্ল্যানটা করার জন্য আমাকে এই আমি যে নিজের বলার মতো একটা গল্প, এটা আমাকে দারুণভাবে ইন্সপায়ার করেছে। কারণ আমার তখন এটা একটা বড় কাজ হয়ে যাবে। আমার একটা স্বপ্ন আছে একটা স্কুল করার, ওকে। হ্যাঁ? এবং সেখানে আমি আম হাতে কলমে শেখাবো এটা কি সবাইকে। উদ্যোক্তা উন্নয়ন স্কুল? হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে উদ্যোক্তা রাইট। সবকিছুই থাকবে ওখানে। ভেরি গুড। তো এটা হচ্ছে আমার একটা বড় প্ল্যান এবং এটা নিয়ে আমার ব্যাপক ব্যস্ততা যাবে। তারপরে আরেকটা প্ল্যান যেটা হচ্ছে যে, যেটা আমি এখনো করছি সেটাকে হয়তো আরো বাড়াবো। সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, হ্যাঁ? সেখানে এখন হয়তো ১ ঘন্টা সময় দিচ্ছি, তখন হয়তো ৩ ঘন্টা দেব। ওকে। হ্যাঁ? সেগুলার উপরে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করব। খেলাধুলাতে ইনভলভমেন্ট হওয়ার চেষ্টা করব। আ আ তারপরে হচ্ছে ঘোরা। আ বছরে অন্তত ৪ বার আ ঘুরতে যাওয়া ৪ মাসের জন্য। এরকম কিছু প্ল্যান আমি করেছি বা এরকম ছোট, ফ্যান্টাস্টিক। ছোট লিস্ট করেছি। ভাই আর আপনি তো এখনো অনেক ঘুরতে যান দেখি। আমি তো এখনো দেখি যাই। প্রায় হ্যাঁ, এই যে হ্যাঁ, এই পূজার মধ্যেও দেখলাম হ্যাঁ। যে আপনি ঘুরে আসলেন ভাবিসহ। দ্যাটস ভেরি গুড ওয়ান। ভাই এবার যদি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই ধরেন আমার কাছে না অনেক স্টুডেন্ট যারা হয়তোবা অনার্সে পড়ছে, অথবা সে গ্র্যাজুয়েশনে আছে, এরকম কোনো স্টুডেন্ট, ইভেন অনেকে আছে ইন্টারমিডিয়েটে পড়ছে। তো ফোন করে বলে যে ভাইয়া আমি না উদ্যোক্তা হইতে চাই। তো আমি আসলে কখন উদ্যোক্তা হব? এই প্রশ্নের উত্তরটা আমার কাছে মনে হচ্ছে আপনি অনেক ভালো দিতে পারবেন। এরা কখন উদ্যোক্তা হবে? না আমার যে কারিকুলাম আছে, আমি যে পড়াই সেখানে কিন্তু একটা স্টুডেন্টদের জন্য কিছু টিপস আছে। সেটা হচ্ছে যে উদ্যোক্তা হওয়ার জন্য তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই। ১ম ইয়ার থেকে। ওকে। একদম গ্র্যাজুয়েশন অনার্স ফার্স্ট ইয়ার থেকেই তাকে কাজ শুরু করতে হবে। ভেরি গুড। কি কাজ করতে হবে? ফার্স্ট ইয়ারে সে যেটা করবে সেটা হচ্ছে সব ভলান্টিয়ারিং করবে। আচ্ছা। কলেজের যত ক্লাব আছে, পাড়ার যত ক্লাব আছে,
যেখানে যেখানে সুযোগ পাওয়া যায় সেখানে ক্লাবগুলোতে যুক্ত হবে। সব যত রকমের স্বেচ্ছাসেবী যত ক্লাব আছে, গাছ লাগানো, রক্ত দেয়া, ইভেন্ট করা, এটা করা, ওইটা করা, যত কিছু পারে। মহৎ অতিথি আসবে ওইখানে হ্যাঁ, একটু অর্গানাইজিং এ হ্যাঁ, থাকা। অর্গানাইজিংয়ে ১ বছর, প্রথম ১ বছর সে এই কাজ করবে। রাইট। ২য় বছর সে ব্যয় করবে কিছু স্কিল ডেভেলপমেন্টে। ওকে। যেমন ইংরেজি শিখবে, কম্পিউটার শিখবে, তারপরে হচ্ছে কমিউনিকেশন শিখবে। কমিউনিকেশন শিখবে, লিডারশিপ শিখবে, কোনো একটা প্রেজেন্টেশন শিখবে, কোনো একটা স্কিল এর উপরে, যেমন ডিজিটাল মার্কেটিং শিখবে। বা উ- যদি সে ফ্রিল্যান্সিং এর কিছু কাজ করতে পারে, স্টুডেন্ট লাইফে চাইলে অনেকেই করছে এখানে একটা সেগুলো। প্রশ্ন আসতে পারে না যে আমি তো স্টুডেন্ট, আমার কাছে টাকা নেই, আমি কেমনে শিখবো এগুলা? বাবা মার থেকে নেবে, নাহলে টিউশনই করবে। বাবা মা থেকে নেবেন, টিউশনই করবে। এছাড়া কেমনি সে অনলাইন থেকে শিখতে পারে না? অনলাইন থেকে ফ্রিতেও শেখা যায়, আমি শিখাই। ইয়েস, আমি সেটাই বলছিলাম ভাইয়া। যেমন আমার থেকে শিখতে পারে। আপনি প্রচুর ফ্রি ট্রেনিং করাচ্ছেন। অনলাইন ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, ইউটিউব স্পেশালি। ইউটিউবে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় আছে। তাহলে কেউ যদি কোনো পার্টিকুলার বিষয় শিখতে চায়, তথাপি বই পড়াও তো একটা বড় ট্রেনিং। সো এই জায়গাগুলোতে সে কিন্তু ফ্রি শিখতে পারে। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা কিনা একটা ছুতা ধরে যে টাকা ভাই নাই। আপনি বলেন আমার স্কিল ডেভেলপ করতে, আমাদের টাকা নাই। হ্যাঁ ভাই, টাকা লাগে না, আপনি চান কিনা সেটা হলো ব্যাপার। সেটা হলো ব্যাপার। রাইট। এরপরে কি করতে হবে তাকে? থার্ড ইয়ারে সে যেটা করবে, সে পার্ট টাইম কিছু কাজ করার চেষ্টা করবে ওকে। থার্ড ইয়ারে। রাইট। সেটা ধরেন সে কথা হলো একটা রেস্টুরেন্টে 4 ঘন্টা, এখন অনেক বসুন্ধরা বা প্রচুর, ইয়েতে অনেক প্রচুর। অনেক জায়গায় 4 সার্ভিসে কাজ ঘন্টা, করবে হ্যাঁ, একবারে। সার্ভিসে বিভিন্ন বিভিন্ন শোরুম, মোবাইলের শোরুম, ফার্নিচারের শোরুম, তারপরে বিভিন্ন মেলা হয়। মেলা হয়। আপনি দেখবেন যে বসুন্ধরা কনভেনশন সেন্টার সারা বছর মেলা মেলা হয়। লেগে থাকে। তারপরে এই ইয়েতে আগারগাতে যেটা আছে, সারা বছর মেলা হয়। রাইট। ওখানে ওদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সাথে একটা কমিউনিকেশন করতে হয়, যে গিয়ে গিয়ে ভাই আমি কাজ করতে চাই, আমার কোনো টাকা দেওয়া লাগবে না, রাইট। আমি খালি কাজ করব। তো এইভাবে সে ১ বছর ছোট 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 যদি ৩-৪টা কাজ করে, ৩ দিন, ৫ দিন, ১০ দিন, ১ মাস করে, তাহলে তার একটা হ্যান্ডস অন কাজের এক্সপিরিয়েন্স হয়ে গেল। 4th ইয়ারে সে ওই কাজের এক্সপিরিয়েন্স হলে ওখানে তো অল্প কিছু টাকা হলেও পাবে, ৫,০০০, ডেফিনেটলি ১০,০০০। বিনা টাকায় তো হয় না। ওই টাকার দিয়ে একটা মোবাইল না কিনে বা একটা ড্রেস না কিনে, ওই টাকাটা দিয়ে সে একটা ছোট ব্যবসা শুরু করতে পারে 4th ইয়ারে অনলাইনে। রাইট। একটা পেজ খুলে বা একটা ওয়েবসাইট করে সে অনলাইনে, যেমন ধরেন বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেক মাসে কোনো না কোনো দিবস আছে। প্রচুর, প্রচুর। সো বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, পূজা গেল, ঈদ, ২টা ঈদ, নিউ ইয়ার, নববর্ষ, কত কিছু। এগুলোকে মাথায় রেখে সে কিন্তু নানান রকমের প্ল্যান করতে পারে। সেটা গিফট আইটেম হইতে পারে, সেটা টি-শার্ট হইতে অ্যাক্সেসরিজ পারে। হইতে পারে, সেটা ক্লোদিং হইতে পারে, রাইট। খেলনা হইতে পারে, Right. এনিথিং এনিথিং। ক্যান সে যদি বলে যে আমের সিজনে আমি আমার ৩০ জন আত্মীয় স্বজনের কাছে আম বিক্রি করবো। আম বিক্রি করবো, এটাও কিন্তু পসিবল। ওদের Easily. এবং টাকা দরকার নেই, ও তোমাকে অ্যাডভান্স দাও, দিবে না আত্মীয় স্বজন, ইজিলি দিবে, ইজিলি দেবে, এবং তার পরিবারও দরকার হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ। সো এইভাবে করতে গেলে সে শিখবে কোথা থেকে আনতে হয়, সোর্সিং করতে হয়, কিভাবে প্যাকেটিং করতে হয়, কিভাবে ডেলিভারি করতে হয়, কিভাবে টাকা নিতে হয়, পুরো ব্যাপারটা কিন্তু সে শিখে সাপ্লাই গেল, চেইনটা মোটামুটি বুঝে যাবে। পুরো জিনিসটা শিখে গেল। তাহলে তার দেখেন ভলেন্টিয়ারিং হইলো, নেটওয়ার্ক হইলো, স্কিল ডেভেলপমেন্ট হইলো, পার্ট টাইম জব হইলো, পার্ট টাইম বিজনেস হইলো। এখন কি সে বসে থাকবে? নো, এখন তো তার ফুল টাইম বিজনেস ওখান থেকে তো তার তৈরি হয়ে যাচ্ছে আর কি অটোমেটিক্যালি। এটার সঙ্গে কি ডিফারেন্ট এই বিজনেসটা যারা উদ্যোক্তা তারা করতে পারে কিনা, জাস্ট আপনার থ্রুতেই আমি সবাইকে একটু বলতে চাই। আমি কয়েকদিন আগে রকমারি একটা বই টক নামক একটা অনুষ্ঠানে আমিও মানে গেস্ট হিসেবে গিয়েছিলাম। ওখানে সোহাগ ভাই ছিলেন মেইনলি হোস্ট। সো সেখানে যাওয়ার পর ওনাদের একজন কলিগ, ওনার সাথে যখন আমার কথা হয়, উনি বললেন যে ভাই আমাদের কিন্তু চমৎকার একটা মানে উদ্যোক্তা বান্ধব জিনিস চালু আছে। আমি বললাম কী জিনিস? বলে যে রকমারির একটা অ্যাফিলিয়েট সিস্টেম চালু আছে। আমি বললাম অ্যাফিলিয়েটটা কী জিনিস? তো তখন বলে যে অ্যাফিলিয়েট বিষয়টা হচ্ছে ভাই, আমরা ধরেন আপনি জনাব ইকবাল বাহার জাহিদ, তো আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে আপনার নামে ব্যবসা করতে চান, আপনার নামে আমরা একটা লিঙ্ক তৈরি করে দিব ডেডিকেটেড ইকবাল বাহার জাহিদের নামে। এইবার আপনি আমাদের যত বই আছে, আপনার নিজস্ব একটা পেজ খুইলা ওই বইগুলোর পোস্টারিং করে আপনি বেচেন, এবং ওইটার নিচে খালি লিঙ্ক দিয়ে রাখবেন আপনার লিঙ্কটা, ওইটার মধ্যে কিন্তু রকমারির লিঙ্ক, এবং সে রকমারি থেকে গিয়েই কিনবে। যত বই বিক্রি হবে এটার একটা প্রফিট পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন।
যেটাকে আমরা ট্রেডিং লাইক বিজনেস ধরতে এটা পারি। হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, এফিলিয়েট মার্কেটিং বলে। অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা খুবই জনপ্রিয় বিদেশে। রাইট। এবং আপনি জানেন যে ড্রপ শিপিং করে অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করছে। বাংলাদেশেও এটা প্রচলন শুরু হয়েছে, অনেকগুলো কোম্পানি এটা করে, তার মধ্যে রকমারি একটা। এটা দুর্দান্ত ব্যবসা, তার মানে ভাইয়া আপনার একজন কোনো মানুষ মূলধন যদি নাই। রাইট, একজন মানুষ কোনো বিনা পয়সায় আপনি রকমারি থেকে একটা নিলেন, আপনি 10 মিনিটস থেকে একটা নিলেন, আপনি দারাজ থেকে একটা নিলেন, আপনি অমুক জায়গা থেকে নিলেন, এরকম যদি আপনি 20টা নিয়ে মোটামুটি রান করে ফেলতে পারেন, তো আপনি পৃথিবীর এবার যে কোনো জায়গাতে ঘুমান, সমস্যা নাই তো, এটা তো অটো বিজনেস। মালয়েশিয়াতে আমি এটা প্রচুর দেখেছি ভাইয়া। মালয়েশিয়ার স্টুডেন্ট লেভেল স্পেশালি, ইভেন অনেকে ব্যবসা করতেছে, তার একটা দোকান আছে, এরপরে সে আলাদা করে একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তার ওই যে 2 একটা শপি টপি বিভিন্ন সাইট মাইট আছে, ওইগুলোর মধ্যে সে অন্যরকম করে বিজনেসটা করতেছে, এবং এটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম। বড় ধরনের। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো সময় না দিলে ইনকাম হয় না, কিন্তু এটা আপনি যদি একবার তৈরি করে ফেলতে পারেন, আপনি দেখবেন ইনকাম আসতেই থাকবে। আসতেই থাকবে। সো যারা আমাদেরকে দেখছেন, আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আপনার উদ্যোক্তা জার্নির জন্য শুরু করতে পারেন। যার কাছে টাকা নাই, একেবারেই মনে করছেন যে কোনো টাকা নাই, আপনি এটা ইউটিউব ইউনিভার্সিটি থেকে শিখেন। নিজের বলার মতো গল্পের এখানেও এরকম অনেক ট্রেনিং দেওয়ার ব্যাপার আমি আছে, শেখাই সেখানে শিখেন। অ্যাফিলিয়েট মার্কেটিং। ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ভাইও শিখান। সো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে এই রিলেটেড ব্যবসা শুরু করে দেন, দেখবেন যে আপনি রাতারাতি, আধুনিক যুগের বিজনেসই কিন্তু এগুলা। কারণ আপনি এখন টেক দুনিয়াতে, টেক নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে, ফিজিক্যাল প্রেজেন্সের থেকে অনলাইন প্রেজেন্সের ইউ বিজনেস ডোন্ট অনেক নিড বেশি। প্রোডাক্ট, রাইট। ইউ ডোন্ট নিড প্রোডাক্ট। সো সেই জায়গাটা খুবই ভালো। অনেকে প্রোডাক্ট নিয়ে বসে আছে, আপনি বেচেন। আপনি বেচেন, রাইট ভাইয়া। সো ভাইয়া, আমি যদি এবার আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই উদ্যোক্তারা কোন জায়গাটায় সবচেয়ে বেশি স্ট্রাগল ফেস করে আপনার কাছে মনে হয়? লেগে থাকা। লেগে থাকা মানেটা কি? মানে আমরা যেটা হয়, আমাদের খুব অস্থির, আমাদের সবার মধ্যে একটা প্রচণ্ড অস্থিরতা কাজ করে, কালকেই কিছু একটা করে ফেলতে হবে। আরে ভাই, একটা বাচ্চা পেটে জন্ম হইতেও তো 7 মাস থেকে মানে 10 মাস লাগে, তাই না? তো আপনি কালকেই কিছু করে ফেলবেন, এটা তো টিকবে না, ফাউন্ডেশন স্ট্রং হবে না, প্রিম্যাচিওর হবে। তো খুবই শর্টকাট একটা চিন্তাভাবনা, শর্টকাটে লাইফে কিছু হয় না। এটা প্রথমেই ভুলে যেতে হবে যে শর্টকাট দিয়ে লাইফে স্ট্রং কিছু তৈরি হবে না। সেই জন্যে আমার কাছে যেটা মনে হয় যে আমরা খুব অস্থির হয়ে যাই। কোনো একটা কিছু শুরু করেছি, আচ্ছা 1 মাস ট্রাই করলাম, সেল হলো না, বাদ দাও, হবে না, আবার চাকরি করো বা আবার অন্য একটা করো। কিছু টাকা নষ্ট করলাম না, ওইটার এবং নামার আগে একটু পরিকল্পনা দরকার, একটু স্টাডি দরকার, মার্কেট রিসার্চ দরকার। আমারটা কেন কিনবে? আমি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে মার্কেটে এসেছি, এই হোয়াইটা উত্তরটা খোঁজা খুব গুরুত্বপূর্ণ, যে অন্যেরটা না কিনে আমারটা কেন কিনবে? আমারটা ইউএসপি কি? আমার ইউএসপি কি? ইউনিক সেলিং পয়েন্টটা কি হ্যাঁ, আসলে? কি? মানে এটা অন্যের তুলনায় আমার ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা কোথায়? যদি আমার এই একই প্রোডাক্ট বাজারে থাকে, তার থেকে না কিনে আমার থেকে কেন কিনবে? সেটার একটা রিজন যদি তো খুঁজে না পায়, তাহলে আমার মনে হয় ব্যবসা নামাটা বোকামি হবে। তার মানে ভাইয়া, আপনি যেটা বলতে চাচ্ছেন যে উদ্যোক্তা হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা দিবেন বা যে সার্ভিসটা নিয়ে মুভ করবেন, এইটাতে ডিফারেন্ট কিছু একটা থাকতে হবে, অথবা কোনো একটা প্রবলেম সলভিং বিষয় আপনার এর মধ্যে আসতে হবে, যেটা হয়তো এখন নাই, আপনার এটার কারণে এই প্রবলেমটা সলভ হয়েছে। যেমন আমি গত পরশুদিন ভাইয়া আমার সঙ্গে রাজশাহীতে ছিলাম, তো একজন উদ্যোক্তা এসে দেখা করেছেন। তো উনি নাটোরের একটা চানাচুর ব্যবসায়ী, লাস্ট 6 বছর ধরে ব্যবসা করতেছে, খুবই ইয়াং একটা ছেলে। তো অনলাইনে দেখে আমাকে ওখানে মিট করার চেষ্টা করছে, আমি ওনাকে অ্যালাউ করেছি। তো পরে জানলাম যে উনি চানাচুর ব্যবসা করতে। ওনার প্রশ্ন করলাম আমি, যে মাত্র আপনি যেটা বললেন যে আচ্ছা আপনি চানাচুর ব্যবসা করেন, রাইট নাও সে খুব ডিপ্রেশনে আছে। তো আমি বললাম যে আপনার চানাচুর ব্যবসা করেন, তো প্রাণ কোম্পানির তো চানাচুর আছে, রুচিরও চানাচুর আছে, তো এত বড় বড় কোম্পানি চানাচুর রেখে আপনারটা কিনবে কেন মানুষ, ওয়াই? তো বলে যে ভাইয়া আমরা তো চানাচুর বানাই। তো আচ্ছা, চানাচুর বানান, কিন্তু চানাচুর কিনবে কেন আপনারটা? তো বলে যে ওনাদের থেকে তো আমারটা একটু কম। তো একটু কম দিলে কি দাম মানুষ কম। কিনবে? মানে দাম কমে কি একমাত্র বিষয় হইতে পারে? তা কিন্তু না। দাম কম হলে যে হয়তো একটা শ্রেণী নিবে, কিন্তু আপনি মাছ পিপলের কাছে তো যেতে পারছেন না, এমন কি বৈচিত্র্যতা আছে। তো ও আসলে তেমন কিছু বলতে পারে নাই, ও কিন্তু আসলে তেমন কিছু বলতে পারে নাই। তো তখন ওনাকে জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিলাম, বললাম যে আচ্ছা বাংলাদেশে কি এখন পর্যন্ত বোম্বাই মরিচের ফ্লেভারের কোনো চানাচুর আছে? ভেবে থেকে বলে যে না, স্পাইসি আছে, বাট বোম্বাই মরিচের যে একটা ফ্লেভার, ওই ফ্লেভার রাইট কিছুই নাই। তাই আমি বললাম যে আপনি ট্রাই করেন, এটাতে কিছু করা যায় কিনা, ভাবেন না, রিসার্চ করেন না, এই টাইপের আর কি ডিফারেন্ট করা যায়, কোন একটা ডিফারেন্ট টেস্টের কিছু নিয়ে আসেন, তখন দেখবেন যে আপনার এটা মানুষ অটোটাইকে খাচ্ছে।
কারণ প্রবলেম সলভ না করলে তো আসলে আলটিমেটলি কোনো লাভ নাই। আপনি হতাশ হয়ে যাবেন কদিন পরে, কারণ আপনার প্রোডাক্ট কিনবে কেন মানুষ? যেটা আপনি বললেন যে ইউনিক সেলিং পয়েন্ট, দিস এ ভাইটাল পার্ট। তার মানে ভাই আপনি বলতে চাচ্ছেন যে লেগে থাকার জায়গাটা তাদের মারাত্মক গ্যাপ, খুবই গ্যাপ। খুবই গ্যাপ। এবং আপনি দেখবেন এটা তো স্টাডিতে আছেই যে 90% উদ্যোক্তা ফেল করে এই লেগে থাকতে না পারার কারণে। 90%। 90% উদ্যোক্তা লেগে থাকতে না পারার কারণে। এবং লেগে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনি হয়তো যেটা দিয়ে শুরু করেছেন সেইটাতে আপনি হয়তো সফল নাও হইতে পারেন, কিন্তু আপনি যদি মাঠে থাকেন দেখবেন আরেকটা উইন্ডো ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে। তো এটা হলো লেগে থাকার ফল। এবং আমার ব্যক্তিগত জীবনে এরকম হয়েছে যে কোনো একটা ব্যবসা নিয়ত করে নেমেছি, দেখা যায় যে ৬ মাস ১ বছর করার পরে সেইটা হয় নাই, কিন্তু যেটাতে নেমেছি ওইটাতে অন্য কিছু হয়েছে। সো এরকম আমার কাছে মনে হয় যে আমরা খুব সহজে মাঠ ছেড়ে দিই, কারণ ৯০ মিনিটও তো গোল করা যায়। ডেফিনেটলি, ডেফিনেটলি ভাইয়া। তার মানে আমরা যারা উদ্যোক্তা আছি তাদেরকে অনেক আরও আমাদের পারসিস্টেন্সি লেভেলটা বা কনসিস্টেন্ট লেভেল বা নেভার গিভ আপ মেন্টালিটি বা লেগে থাকা এই জিনিসগুলোকে লাগবে আর কি, আদারওয়াইজ হবে না। আমি ইন্ডিয়াতে একবার একটা ট্রেনিং করেছিলাম ভাইয়া। সো সেই ট্রেনিংয়ে আমাকে তখন বলল যে আচ্ছা মানুষ বেশিরভাগ ফেল করে কেন? আমার কাছে মনে হয়েছে বাংলাদেশি উদ্যোক্তারা এই কারণে ফেল করে আর কি, সেজন্য আপনাকে এটা বলা। সো তখন আমি বললাম যে কেন? তো বলে যে আচ্ছা বলো তো, রাস্তায় যে গাড়ি চলে গাড়ির মেন উপাদান কি? তো আমি বললাম যে ফুয়েল। তো বলে আচ্ছা ফুয়েল, তো এখন যেটা অকটেনে চলে তুমি এটার মধ্যে ১০ কেজি অকটেন দিলা, ১০ কেজি পেট্রোল দিলা, ১০ কেজি কেরোসিন দিলা, ১০ কেজি সরিষার তেল দিলা, ১০ কেজি হচ্ছে সয়াবিন তেল দিলা, গাড়ির কি অবস্থা হবে? আমি বললাম যে, গাড়ি তো আগাবে না, বন্ধ হয়ে যাবে, কলাপস করবে। তো বলে যে হ্যাঁ তাই ঘটে। অনেকে উদ্যোক্তারা কি করে, এটা করবে ওইটা করবে সেটা করবে এটা করবে, মানে সব জিনিস নিয়ে এবার শুরু করে দেয়। এইবার তার তো ব্রেন একটা, সব জায়গায় কনসেন্ট্রেশন করতে গেলে টাইম যে স্পেন্ড যে জায়গাটা, ডিস্ট্রিবিউশনের যে জায়গাটা, এতে করে হয় কি সে এককভাবে ফোকাসটা করতে পারে না, অ্যাজ এ রেজাল্ট সে ফেল করে। তো উনি তখন বললেন যে ইয়াস তুমি তোমার জায়গা বড় করো, বাট আগে একটাতে সাকসেস হও, ওই সাকসেস স্টোরিটাকে দিয়ে দেন তুমি পরেরটাতে যাও। হাইওয়েতে তো আগে উঠতে হবে। আগে তো হয়তো উঠতে হবে, দেন না তুমি স্পিড বাড়াইবা, তোমার অন্য জায়গায় শাখা প্রশাখা খুলবা। সো আমার কাছে মনে হয়েছে, আমি যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ১৭,০০০ উদ্যোক্তাদেরকে এসএমই ফাউন্ডেশন বা আরও দু একটা ফাউন্ডেশনের মাধ্যমে সরকারিভাবে ট্রেনিং করিয়েছি আর কি। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশি উদ্যোক্তাদের এই একটা বড় জায়গা, যে জায়গাটায় মানুষ বিভিন্ন বিষয় নিয়ে মুভ করে। তো এখানে যদি আমি আপনার একটা ওপিনিয়ন জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় আসলে এই জিনিসটা কি আপনার দৃষ্টিতে কেমন, এবং সেক্ষেত্রে তারা এককভাবে মুভ করলে কি করা উচিত তাকে? না, যেমন আমি সবসময় বলি যে যেমন বাংলাদেশে একটা মিথ আমি ভেঙে দিয়েছি। অনেকেরই আমার এখানে ক্লাস করতে এসে ধারণা ছিল, স্যার টাকা পাবো কোথায় ব্যবসা করব? তো ব্যবসা করতে তো অনেক টাকা দরকার। তাই আমি বলেছি এই ধারণাটা আমি ভেঙে দিব, তোমার ব্যবসা করতে অনেক টাকা লাগে না, খুব অল্প টাকা দিয়ে ব্যবসা করা যায়। কিন্তু তোমাকে যেটা করতে হবে, ব্যবসাটাকে হাত দেওয়া যাবে না। ২-৩ বছর আগে যেভাবে চলতা, ডাল আলু ভর্তা খেয়ে ওভাবে খাবা, কিন্তু ব্যবসার টাকায় হাত দিতে পারবে না। এখন তুমি ধরো কথার কথা ১০,০০০ টাকা দিয়ে শুরু করলা। তুমি তো এখন তো দোকান নিতে হয় না, তুমি চাইলে অনলাইনে কাজ করতে পারো। তো তুমি চাইলে কিন্তু ১০,০০০ টাকার মধ্যে ২,০০০ টাকা অনলাইনের বিভিন্ন জিনিসের জন্য রেখে ৮,০০০ টাকার প্রোডাক্ট কিন্তু তুমি কিনতে পারো। তো ৮,০০০ টাকার প্রোডাক্ট কিনে তুমি যদি কথার কথা ১২,০০০ টাকায় সেল করতে পারো, তাহলে তোমার ৪,০০০ টাকা লাভ হলো। এরপরে কিন্তু প্রোডাক্ট কিনতে পারতেছো তুমি ১২,০০০ টাকার। তো ১২,০০০ টাকার প্রোডাক্ট তুমি যদি কথার কথা ২০,০০০ টাকায় বেচতে পারো, এরপরে কিন্তু তুমি ২০,০০০ টাকার প্রোডাক্ট কিনতে পারো। তারপরে কিন্তু এটা লাখ টাকা হয়ে যাবে একসময় যেয়ে। তার মানে তুমি শুরু করছো ১০,০০০ টাকার, ৬ মাস ১ বছর পরে কিন্তু লাখ টাকা তুমি সেল করতে পারতেছো। কিন্তু ওই ইনভেস্টমেন্ট কিন্তু ১০,০০০। তো সেই জন্য আমার কাছে মনে হয় মানে ব্যবসা তো আসলে ভুলও হয়। ব্যবসা লস হয়। ব্যবসায় লাভ হবে শুধুমাত্র তা তো না। এই ইনটেনশন নিয়ে কেউ ব্যবসা নামলে তার থেকে মানে কি বলবো, বোকা আর কেউ হইতে পারে না। মানে সে পারবে না ব্যবসা করতে। ব্যবসায় লস হবে। এটা ধরে নিয়ে নামতে হবে। আবার লাভও হবে, এমন লাভ হবে লসটা রিকভার করেও তুমি আরও কিছু সঞ্চয় করতে পারবা। তো সেই জন্যে ছোট করে শুরু করলে লসটা ছোট হবে। তাহলে তুমি মনোবল হারাবা না। হ্যাঁ, একসঙ্গে অনেক কিছু বা একসঙ্গে বড় কিছু শুরুতে, এটা আমি কখনো সাপোর্ট করি না। আমি মনে করি তুমি আগে একটা কম্পিউটার শিখতে গিয়ে কিবোর্ড কম্পিউটার সব ভাঙো তুমি, ভেঙে চুরে তারপরে তুমি এবার শিখে ফেলার পরে তুমি নতুন এবার একটা সুন্দর দেখে
এটা কিনো বা সেটাকে এত বিরাট করো। সেই জন্যে ছোট ছোট করে কাজ করে এবং সুনির্দিষ্ট একটা বা দুইটা আইটেম নিয়ে কাজ শুরু করে বা একটা সেগমেন্ট নিয়ে কাজ শুরু করে ওইটাতেই থাকা উচিত। এটা করলাম, ওইটা করলাম, এটা এজেন্সি নিলাম, এইভাবে আসলে কোনো জিনিস আগায় না। ভাইয়া তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে ব্যবসা করতে খুবই অল্প টাকা লাগে। ধরেন আমি একেবারে লেম্যান, আমার কিচ্ছু নাই, একেবারে মিনিমাম কয় টাকা হইলে আমি মানে ব্যবসা শুরু করতে পারবো এবং ধরেন 2 মাস বা 2 বছর পর এই ব্যবসাটাকে উন্নতি করতে পারবো? মিনিমাম কয় টাকা হইলে? 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবো? তো 10,000 টাকা দিয়ে কি ব্যবসা করবো? আমি তো আসলে একটা বড় আপনি চাকরিজীবী ব্যবসা মানুষ। শিখবেন আগে। ও আগে শিখবো, রাইট? হ্যাঁ, আপনি ২ ওকে, বছর ব্যবসা শিখবেন। ওকে। এই মেন্টালিটি নিয়ে নামতে হবে। আপনি যখন দেখবেন যে ১০,০০০ টাকা দিয়ে, এটা তো সাইকেল। সাইকেলটা কি? আপনি ১০,০০০ টাকা চাইলে একদিনে বেচতে পারেন। হুম, ১০,০০০ টাকা চাইলে আপনি ১ মাসে বেচতে পারেন। রাইট। আপনি যদি একদিনে বাঁচেন তাহলে ৩০ দিনে কত হবে ১০,০০০ টাকা? 3 ৩ লাখ লাখ টাকা, টাকা। রাইট, আর আপনি যদি এই ১০,০০০ টাকা ১ মাস ধরে সেল করেন তাহলে আপনার কিন্তু কাজ হবে না। রাইট, তাহলে আপনি এই ১০,০০০ টাকাকে সাইকেল করে কিন্তু আপনি ৩ লাখ টাকা করতে পারতেছেন। রাইট। তো তাহলে সমস্যা কোথায়? তাহলে ভাই সেলস শব্দটা এখানে আবার চলে আসছে। তাহলে আমি হুম, সেলস করতে গিয়ে তো দেখি যে অনেক মানুষ যারা হ্যাঁ। শুধুমাত্র খালি অনলাইনে মনে করে সেলস। না, মানে আমি অনলাইনে বুস্ট করে দিব, না, না। তাইলে মানে বিক্রি হয়ে যাবে। এইটা তো ব্যাপারটা কি তাই? আরেকটা ভুল কনসেপ্ট। বুস্ট। কেন আপনি টাকা খরচ করে সেল করবেন? ওকে। আপনি অনলাইনে অর্গানিক সেল করবেন। তো সবাই তো খালি বুস্ট করতেছে। আমরা বলে যে ভাই বুস্ট করেন, এই বুস্ট করেন, ওই বুস্ট করেন, বুস্ট করে তো বিক্রি করতে চায় খালি। প্রোডাক্ট একটু উঠে দিয়ে ফেসবুকে বুস্ট, ডলারে ডলার খরচ করে ফেলতেছে। এখন তাদেরকে আপনার মেসেজ কি? তাদেরকে আমার মেসেজ হলো, আপনি নিজে বুস্ট করা শেখেন। ওকে। আপনি কাউকে দিয়ে বুস্ট করাচ্ছেন মানে আপনার ডলার খরচ হবে, সেল আসবে না। আচ্ছা। কারণ আপনি ধরেন, কথার কথা আমি যদি বলি, ১ মাসে আপনি ৫০,০০০ টাকা মার্কেটিং বাজেট করলেন বুস্ট করার জন্য। তো ৫০,০০০ টাকা মার্কেটিং বাজেট করার জন্য বুস্ট করলে আপনার সেল যদি হয় ১,০০,০০০ টাকা, তো কাজ হবে? লস প্রজেক্ট। তাই তো হচ্ছে। রাইট। কারণ হচ্ছে আপনি বুস্টিংটা শেখেন আগে, নিজে করেন। নিজে ক্রেডিট কার্ড দিয়ে নিজে এটা পরিচালনা করেন। আপনি টার্গেট কাস্টমার কারা? আপনার প্রোডাক্ট কিনবে ঢাকা শহরের কোনো একটা এলাকার, গুলশান এলাকার। আপনি যদি সদরঘাটকে মানুষকেও এই আপনার বুস্টিং দেখান, ডলার বার্ন হবে কিন্তু সদরঘাটের লোক তো এটা কিনবে না। না, বা কুমিল্লার লোক, ব্রাহ্মণবাড়িয়ার লোক বা ফেনীর লোক তো এটা কিনবে না। না, তা কখনোই না। আপনি টার্গেটটা তো ফিক্স করতে হবে, এরিয়াটা ফিক্স করতে হবে, বয়স ফিক্স করতে হবে। আপনার এক্স্যাক্টলি কাস্টমার কারা তাদেরকে ছোট করে এনে তারপর আপনাকে বুস্ট করতে হবে। আপনি এখন এটা ওয়াইড তো রেঞ্জে যদি ছেড়ে দেন, আমি দিলাম, হবে না তো। ভাই, এখন যারা বুস্ট করে সার্ভিসগুলো দেয়, ওরা তো বলে যে ওরা সব এগুলো করে দেয়। না করে দিয়ে ওখানেই তো ফাঁকি। ফাঁকিটা হয়। ওইটা শেখা উচিত। তো আমি সাজেস্ট করবো আপনারা এটা নিয়ে একটু লেখাপড়া করেন। ভাই, আমি যদি বুস্ট নিজেও শিখি তাইলে তো কি আমি আসলে বুস্টিংটা করব নাকি আমি অর্গানিক মুভমেন্টটাতে আগে যাওয়া আমি দরকার? অর্গানিকে বিশ্বাসী। রাইট। সো অর্গানিক যদি আমার, ধরে নেন আমার একটা প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করতে চাই, সো অর্গানিকভাবে মুভ করতে গেলে আমাকে আসলে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রেখে অর্গানিক সেলস বাড়াইতে পারি, এরকম কি কি কাজ করতে পারি? আপনার ওয়েবসাইট থাকলে আপনি এসইও করেন। রাইট। আপনি কি বলে কন্টেন্ট মার্কেটিং করেন। আপনি কি বলে এটাকে ইমেল মার্কেটিং করেন। রাইট। আপনি তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। অ্যাফিলিয়েট মার্কেটিং সো আপনি যত রকমের মার্কেটিংগুলো আছে, আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে কিছু কাজ ইউজ করেন। করতে পারেন। আপনি ছোট ছোট ভিডিও তৈরি করেন। রাইট। ভিডিও তৈরি করে আপনি সেগুলো কিভাবে প্রোডাক্টটা প্রোডাকশন হচ্ছে, এভরিথিং, কিভাবে আপনি ডেলিভারি হচ্ছে, ডেলিভারি দিচ্ছেন, কাস্টমার হ্যাপিনেস, কাস্টমার হ্যাপিনেস, ফিডব্যাক, সব কিছু ফিডব্যাক। আপনি ছোট ছোট ভিডিও করেন। রাইট। ভিডিও করে বা আপনি ধরেন অর্গানিক কোনো ফুড বিক্রি করেন, কথা কথা আপনি হেলথ টিপস দেন, রাইট। কিভাবে ইয়ে হয় মানে সা- স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যায়, কিভাবে ফিট থাকা যায়, আপনি নানা রকম টিপস দেন। মানে মানুষকে এনগেজ করাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে আবার অ্যানালাইসিস করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিও দিলেন, পোস্ট দিলেন, সেটার এনগেজমেন্ট কি হচ্ছে সেগুলো গিয়ে অ্যানালাইসিস করা দরকার। কোনটা বেটার রেজাল্ট আসতেছে সেটাকে নিয়ে আবার কাজ করা দরকার, বা ওই ধরনের জিনিস কন্টেন্ট নিয়ে কাজ নিয়ে মুভ করা কন্টেন্ট দরকার। নিয়ে মুভ করা দরকার। সো এগুলো অনেক কিছু আছে যে টাকা খরচ না করেও কিন্তু আপনি
বেটার। এই যে আমি যে আজকে আমার 27 লাখ লোক হয়েছে, আমি কি টাকা খরচ করেছি নাকি? বুঝতে পারছি। অর্গানিক মার্কেটিং। ভাইয়া, এখানে এবার যদি আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাই, বাংলাদেশে তো ইদানিংকালে উদ্যোক্তা যারা অনেকে আছেন খুব ভালো করেন, আবার কেউ কেউ আছেন যে কাস্টমারকে ঠকাচ্ছে না। ঠকাচ্ছেন কীরকম? ধরেন আপনি অনলাইনে খুবই চটকদার বিজ্ঞাপন দেয়, দিয়ে টিয়ে পরবর্তীতে প্রোডাক্ট পাঠানোর কথা এ, পাঠায় দেয় ডি, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা হচ্ছে, এতে করে হচ্ছে কি যে যারা রিয়েল উদ্যোক্তা বা যারা ভালো করে তারাও বিপদে পড়ে। তো এরকম সিনারিওতে একজন উদ্যোক্তা কিভাবে এই জায়গাগুলো থেকে ওভারকাম করে আসলে নিজের বিক্রিটা বাড়াতে পারে? দেখেন, বিজনেসের একটা বড় ইথিক্স হচ্ছে বা বড় স্ট্রেংথ হচ্ছে, বা আপনি যদি বিজনেসকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান, সেখানে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রিপিট কাস্টমার, আর একটা হচ্ছে রেফারেন্স কাস্টমার। রিপিট কাস্টমার আপনার তখনই তৈরি হবে যদি আপনার প্রোডাক্টের মান, আপনার কাস্টমার সার্ভিস, আপনার প্রোডাক্টের ভ্যালু, এটা যদি পারফেক্ট থাকে, এটা যদি অসাধারণ হয়, তাহলে ওই লোক আপনার কাছ থেকে বারবার পণ্য কিনবে। আর রেফারেন্স কাস্টমার হলো ওই লোকটা যদি বারবার আপনার থেকে পণ্য কিনে, সে গিয়ে আরও 10 জনকে বলবে এদের থেকে পণ্য কিনো। সেটা হচ্ছে আপনার রেফারেন্স কাস্টমার। একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বা একটা কোম্পানি গ্রোথ তখনই হবে যখন আপনার রিপিট এবং রেফারেন্স কাস্টমার হবে 60%। 40% বা 30% হবে নিউ কাস্টমার। কারণ নিউ কাস্টমার তৈরি করা ইজ ভেরি এক্সপেন্সিভ, আপনাকে খরচ করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, মার্কেটিং করতে হবে। তা সেই জন্য আপনার যদি এই 80% নিউ কাস্টমার হয় প্রতি মাসে বা বছরে, তাহলে আপনার কোম্পানির গ্রোথ ভালো না। তো 60% রেফারেন্স এবং রিপিট কাস্টমার তৈরি করতে হলে আপনাকে মানের ব্যাপারে বা মূল্যের ব্যাপারে বা অসাধারণ কাস্টমার কেয়ারের ব্যাপারে, আফটার সেলস সার্ভিসের ব্যাপারে অসাধারণ হইতে হবে। আর এটা একটা মানে স্লো অ্যান্ড স্টেডি জার্নি, এই অসাধারণত্ব টিকে রাখা। কিন্তু একসময় এটা বুম করে। রাইট। কিন্তু আপনি ওই মানুষগুলো, ওই যে 60% মানুষগুলো তৈরি করা পর্যন্ত আপনাকে সময় দিতে হবে। সো কে কী করলো এটা ভাববার দরকার নেই, আমি আমারটা করব। অ্যাবসলিউটলি। এখানে ভেবে যে একটা বিখ্যাত সূত্র আছে, সেটাকে বলছে যে আপনার সার্কেল অফ কনসার্ন অ্যান্ড সার্কেল অফ ইনফ্লুয়েন্স, ইউ নো ভেরি ওয়েল। সো সার্কেল অফ কনসার্ন বলছে যে আমার যেগুলো কন্ট্রোলে নাই এটা হচ্ছে আমার সার্কেল অফ কনসার্ন, আর যেগুলো আমার কন্ট্রোলে আছে এটা হচ্ছে আমার সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এখন অন্য মানুষ কী করলো এটা তো আসলে আমার কোনো কন্ট্রোল নাই, সো এটা নিয়ে আমার ভাবারও দরকার নাই। তো উনি বলছেন যে মানুষ প্রতিদিনের প্রায় 80% টাইম ব্যয় করে যা তার কন্ট্রোলে নাই ওগুলার চিন্তা করে। কিন্তু সে যদি ওই সময়টাই যা সে করতে পারতো বা যেটাতে তার কন্ট্রোল আছে এটাতে যদি টাইমটা বাড়ায়, তখন তার সার্কেল অফ ইনফ্লুয়েন্সের জায়গাটা বড় হয়, এবং ইনফ্লুয়েন্স বড় হয়ে হয়ে একটা সময় যে সে আরও অনেক বড় হয়ে যায়, এই যে জায়গাটা, এটা আমরা অনেকে মিস করি। সো এই জায়গাটা থেকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে সাফার করছেন, আপনারাই চিন্তা করবেন যে আমি আসলে সার্কেল অফ কনসার্ন কোনটা, ওটা কি আমার কন্ট্রোলে আছে কিনা। যদি না থাকে এটা ভাইবেনই না, যেটা আপনার কন্ট্রোলে আছে আপনি ওইটা নিয়ে একটু ওটাকে বেটার করেন। ওইটাকে বেটার করেন, তবেই কেবল গিয়ে আসলে অন্য উপায়ে আমরা যেতে পারবো। ভাইয়া, আমার একবার একটা গল্প মনে পড়ছে যে রিটার্নটা দিয়ে অনেকে ঝামেলা করে আর কি। ধরেন পণ্য রিটার্ন দিতে চায় না, একবার কিনছি আমি আর রিটার্ন দেবো না, মনে করছি যে টাকা এটা আমার, যেহেতু আমি প্রোডাক্ট দিয়ে ফেলছি। এখন এই মেন্টালিটিটা থেকে আসলে বের হওয়া উচিত কি না? রিটার্ন ইজ এন ইনভেস্টমেন্ট, ওকে। রিটার্ন ইজ নট এক্সপেন্স। তো মানুষ তো লিখে দেয় যে বিক্রিত রিটার্ন পণ্য ফেরত নেওয়া হয় না। না, সেটা আপনার একটা আগে থেকে পলিসি থাকতে হবে, ওকে। রিটার্ন পলিসি থাকতে হবে আপনার। রাইট। আপনি ক্যাশ মেমোর মধ্যেই রিটার্ন পলিসিটা দিয়ে দেন যে 7 দিনের মধ্যে আসলে আমি রিটার্ন করে দিব ওকে। যদি আমাদের ফল্ট থাকে। এবং আপনি প্যাকেট ট্যাকেট যেগুলো থাকে, মানে রিসিট সব রাখবেন, সেভাবে আপনি ট্রান্সপারেন্ট থাকেন কাস্টমারের কাছে। একটা কাস্টমারের কোনো ঠেকা লাগে নাই যে জিনিসটা শুধুমাত্র আপনাকে ঠকানোর জন্য বা আপনার ইয়ের জন্য সে আবার আবার আপনার দোকানে আসবে, কখনোই না। সো এইটাকে আপনার মার্কেটিং কস্ট হিসেবে দেখতে হবে। আপনি রিটার্ন দেন, ও আপনার কাছে 10টা কাস্টমার পাঠাবে। আমার এটা নিয়ে একটা লেখা আমি লিখেছিলাম আজ থেকে প্রায় আরও 6 বা 7 বছর আগে লিঙ্কডিনে। লেখাটা ছিল এরকম যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, সঙ্গে চা বা কফিও খাওয়ানো হয়। ইউজুয়ালি আমাদের ক্যাশ মেমোর নিচে লিখে দিয়ে আমরা বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। কোনো একটা ট্রেনিং করাতে গিয়ে বলছিলাম যে ভাই আজকের পর এটা বাদ দিয়ে নিচে লিখবেন যে ফেরত নেওয়া হয়, সঙ্গে চা এবং কফিও খাওয়ানো হয়।
যদি এটা লিখতে পারেন তাহলে আপনার বিক্রিয়া শেষে করে বেড়ে যাবে। কেন? মানুষ যখন জানবে যে ইয়াস আমি ইকবাল ভাইয়ের কাছ থেকে বা নিজের বলার মতো গল্প থেকে আমি যদি কোনো একটা প্রোডাক্ট কিনি, আমার বাসায় কোনো একটা ঝামেলা হইলেও আমি এটা এসে আবার রিটার্ন নিতে পারবো। হয় টাকা নিব, নাইলে উনি ফেরত নিয়ে আমাকে অন্য প্রোডাক্ট দিবেন। তখন হয় কি মানুষের কেনার প্রবণতাটা বেড়ে যায়। তার কনফিডেন্সের মাত্রাটা বাড়ে, ট্রাস্টের মাত্রাটা বাড়ে। যখন এটা বাড়ে তখন সেটা কিনে ফেলে নর্মালের তুলনায় বেশি, এবং সেইটা গিয়ে আবার অন্যদেরকে বলে বেড়ায়। ওই যে আপনি একটু আগে বললেন রেফারেন্স, এই রেফারেল কাস্টমার তখন তার অনেক বেড়ে যায়। অ্যাজ এ রেজাল্ট রাতারাতি তার বিজনেস অনেক গ্রো করার সুযোগ থাকে। অ্যাবসলিউটলি। সো এই যে জায়গাটা যারা উদ্যোক্তা আছেন, আপনারা চাইলে এটাকে ফলো করতে পারেন। আসলে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলে ওই লোক যদি ফেরত আসে, এটা আপনার জন্য আশীর্বাদ, কারণ উনি আপনাকে কোনো না কোনো একটা ফল ধরা দিচ্ছে। সো এই জায়গাটা মনে করে নিজের একটা ইনভেস্টমেন্ট চিন্তা করে এটাকে আপনি ফেরত দিয়েন। নিজের ওই জায়গাটাকে রাখেন না যে বিক্রিত পণ্য ফেরত দেওয়া হয় না। এটা আসলে ইসলামও সাপোর্ট করে না। ইভেন আমরা যারা মুসলমান প্র্যাকটিশনার, তাদের ধর্মীয় যদি দৃষ্টিকোণ থেকে দেখেন, সেখানেও কিন্তু এটাকে সাপোর্ট করে না। ভাইয়া, আমরা যদি এবার আপনাকে আরেকটা প্রশ্ন করি, বাংলাদেশে দেখতেছি আমরা ইদানিংকালে কেক কেক বিক্রিটা অনেক বেড়ে গেছে এবং এটা নিয়ে ট্রল হচ্ছে ইভেন। আসলে এটা কি ট্রল করার জিনিস, নাকি আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আসলে যারা বিক্রি করছেন তারা বা কেমন করছে? কারণ আপনি তো একজন উদ্যোক্তা, অনেক বড় ট্রেনার, এবং উদ্যোক্তার জার্নিটাতে আপনি অনেক বড় কন্ট্রিবিউট করেছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমার কাছে মনে হয় যে এক্সেপশন কখনো উদাহরণ হইতে পারে না। এটা একটা এক্সেপশন। এটা আর আমাদের দেশে আসলে মানে অনেক ছোট ছোট জিনিস, অনেক আনইউজুয়াল জিনিস ভাইরাল হয়ে যায়। এটা একটা ভাইরাল ঘটনা ঘটেছে, এটাকে নিয়ে খুব সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই। বা উনি ভাইরাল হয়েছে বলে আমাকে আরও 100 জনকে কেক নিয়ে রাস্তায় নেমে যেতে হবে, এভাবে দেখারও কোনো কারণ নাই। এটা আসলে এগুলোকে আপনি কখনো ধরেন থিওরিতে ফেলে বা লতে ফেলে আপনি এগুলোকে বিশ্লেষণ করতে পারবেন না। আমি এটা একটা কাকতালীয় ঘটনা। আমি সেটাকে অবশ্য রিমার্ক করছি না। আমার রিমার্কের জায়গাটা হচ্ছে ইদানিংকালে দেখছি যে অনেকেই কেক বিজনেসে নামতেছে, মহিলারা বিশেষ করে। অনেক বড় বড় মানুষদের মিসেসরাও দেখতেছি কেক নিয়ে। আমি যেমন এর মধ্যে দেখলাম যে আপনার তেজগাঁও রোডটাতে যে বিএমডব্লিউ গাড়ি নিয়েও নাকি পিছন থেকে ব্যাগডালা থেকে সে কেক বিক্রি করছে। সো এই বিষয়টাকে আসলে এই এত না, কেকের এই জিনিস কিভাবে দেখছেন এটা আপনি? আমি খুব ভালোভাবেই দেখি, খুবই ওকে। পজিটিভলি দেখি। কারণ হচ্ছে আমাদের আপনি যদি গত 15-20 বছর একটু স্টাডি করেন, আমাদের মধ্যে কিন্তু জন্মদিন অ্যানিভার্সারি পালন করার একটা ট্রেডিশন বেড়েছে, বেড়েছে, অনেক প্রচুর বেড়েছে। প্রচুর আগে বেড়েছে। কিন্তু এটা ছিল না। ছিল না। নট অনলি দ্যাট, আমি দেখেছি, আমি নিজেও অনেক সময় কোনো বাসায় যখন যাই, আমি একটু চিন্তায় পড়ে যাই যে কি নিব। তার বাসায় যাওয়ার সময় দাওয়াত দিয়েছে, মিষ্টি তো আজকাল খেতে চায় না কেউ, তা আমি অনেক সময় কেক নিয়ে যাই। হুম, তো কেকটা পছন্দ করে মানুষ, খেতে পছন্দ করে, বিকালে নাস্তা হিসাবে ভালো। এবং অনেকে আবার ধরেন কেকের মধ্যে একটু যদি নাম টাম লিখে আরো বা একটা উইশ কাস্টমাইজড হয়ে করে, যায়। হ্যাঁ উইশ করে নেওয়া যায়, সেটা আরও বেশি পছন্দ করে। তো যার কারণে ডিমান্ড তৈরি হয়েছে, একটা ব্যাপক ডিমান্ড তৈরি হয়েছে। তো সেই কারণে এখন ঘরে বসে আছে বা তার হয়তো একটু সুযোগ সুবিধা আছে, শিখেছে কেক বানানো, তারা একটা বাড়তি আয় করছে। আয়ের চেয়ে বেশি জিনিস হলো সে একটা টাইম স্পেন্ড করার জায়গাটা পেয়েছে, তার একটা সময়, তার একটা দক্ষতাকে কাজে লাগানোর জায়গা পেয়েছে। সো যারা যারা ধরেন এটা করছে, তারা যে শুধু মানি মেক করছে তা না, তারা একই সঙ্গে তারা একটা কাজ পেয়েছে, একটা আনন্দ পেয়েছে। কাস্টমার যখন তাকে ফোন করে বলে যে ভাবি আপনার কেকটা অসাধারণ ছিল, তখন সে আরেকটা কেক বানানোর জন্য উৎসাহিত হয়। সো এটা হচ্ছে মূল ব্যাপারটা। অ্যাবসলিউটলি ভাই, আমার কাছেও তাই মনে হয়। ধরেন আমি যে স্ট্যাটাসটাই মেনটেন করি না কেন, আমি যদি অলস থাকি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা সবাই আমরা জানি। তার থেকে আমি অ্যাটলিস্ট কিছু না কিছু একটা কাজ করতে পারছি। এই যে কিছু কাজ যে করতে পারতেছি, কোনো একটা কাজের মধ্যে আমি আছি, সোসাইটিকে তো আমি কন্ট্রিবিউট করতেছি, এবং এটার মধ্যে ইনভলভ থাকার কারণে আমার হ্যাপিনেসটা বাড়ছে। সো এই ধরনের বিষয়গুলো যে লেভেল থেকেই করুক না কেন, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিসকে সাধুবাদ জানানো উচিত। কারণ এতে করে হচ্ছে কি, মানুষ কর্মদক্ষ হচ্ছে, এবং কর্মদক্ষ হলে কি মানে টাকার মুভমেন্ট বাড়ে, কর্মজীবী মানুষদের মুভমেন্ট বাড়ে, বিভিন্ন আমার র মেটেরিয়ালসের যেটা হচ্ছে যে আরও বেশি পরিমাণ প্রয়োজন পড়ে। তো ওভারঅল মিলেই কিন্তু চাকা ঘুরতে গেলে এই ধরনের মানুষের মুভমেন্ট বাড়ানোটা খুব জরুরি। এবং আজকে হয়তো উনি হয়তো কেক নিয়ে মুভ করছেন, একটা সময় উনি হয়তো একটা বেকারিতে বসে পড়বেন, অনেক বড় বিজনেস। তো এই জায়গাটা নিয়ে আমার একটা ছোট্ট মেসেজ হচ্ছে, যারা আমরা ট্রল করি এই ধরনের বিজনেসগুলোকে নিয়ে,
অথবা যে কোনো উদ্যোক্তা রিলেটেড বিজনেসগুলোকে নিয়ে আমরা আসলে ট্রল করব না। কেন? বিকজ আমরা আসলে বাংলাদেশকে যদি গড়তে চাই, এই ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু আস্তে আস্তে বড় কিছু হবে। তো একবার নিজেকে নিজে প্রশ্ন করেন যে আসলে আপনি কি কন্ট্রিবিউট করতেছেন নাকি ট্রল করতেছেন? এখানে ম্যাক্সিমাম সময় দেখুন এইখানে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে জি পারি। ভাইয়া। আমার তো স্টোরির অভাব নাই। আমার ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের একটা মেয়ে, আমার এই শিক্ষার্থী, সে আমাকে একদিন একটা গল্প বলছিল তার নিজের। সেটা হচ্ছে তার মানে আমি যে লেসনটা তাকে দিয়েছি যে আম, কারো বউ, কারো সন্তান বা কারো মা, এটা তোমার পরিচয় না। তোমার পরিচয় হচ্ছে তোমার কাজ। তোমার নিজের একটা আইডেন্টিটি থাকা দরকার। তো এই কথাটা তাকে এবং তার মতো আরও লক্ষাধিক নারীদেরকে টাচ করেছে যে আমার পরিচয়টা কি। আমার তো কোনো পরিচয়, আমাকে তো বাবুর মা ডাকে বা ইয়ে ডাকে, আমার নাম ধরেও ডাকে না, কারণ আমি কোনো কাজ করি না, এই জন্য ডাকে না। তো সে বলল, স্যার এই আপনার এই কথাটা থেকে আমার মাথায় আসলো যে আমি কিছু একটা করি। এখন আমি কি করবো, আমার তো টাকা নেই, বা আমার জামাইও রাজি হবে না টাকা দিতে। এই যে কি, তুমি কি ব্যবসা করবা, তুমি কি বোঝো? তো সে তখন কি করলো, ওই যে পরিচয় তৈরি করার আগ্রহ থেকে তার বাসায় প্রতিদিন যে সকালবেলা ময়দা কেনা, মানে রুটি বানানো হয়, প্রতি মাসে যে ময়দা কেনা হয়, প্রতিদিন যে ময়দা বানায় সেইখান থেকে কিছু ময়দা আলাদা করে সে লুচি বানানো শুরু করলো। বানিয়ে বানিয়ে প্রথমে বাসায় বিকালবেলা নাস্তা ইয়ে করলো, তারপরে তার আশেপাশে বাসায় ওদেরকে বললো যে আমি কিন্তু লুচি বানাই। লুচি দেওয়া শুরু করলো, 2 জন 3 জন, খুব সুস্বাদু। ফ্ল্যাটের আশেপাশে ফ্ল্যাটে অনেকে নিল। তারপরে ও বাচ্চার যে স্কুলে যায় সেখানে তাদেরকে অফার করলো। ভাবিরা নেই একদিন নিয়ে খাওয়াইছে সবাইরে, খাওয়াইছে। ওকে। হ্যাঁ, ফ্রি খাওয়াইছে। তারপর তারা তখন বললো যে আপনার বাসায় মেহমান আসলে বলেন, আমি বানায় পাঠিয়ে দিব। তো এইভাবে প্রায় 6 মাস 1 বছর সে কাজ কাজ করলো। বিকালের নাস্তার নামে খুব পরিচিতি পেল, যে বিকালের নাস্তা হলেই উনি অর্ডার পাচ্ছে এবং প্রতিদিন প্রায় 15-20টা অর্ডার পায় সে এভরিডে। সে মহিলা এখন প্রতিদিন 3,000 খাবার তৈরি করে। 3000! মাই গুডনেস, বিশাল ব্যাপার। ছোট থেকেই কত বড়। হ্যাঁ, আস্তে 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 এই যে দেখেন, মানে একসময় হয়তো বাসায় সে লুচি বানাতো, এখন 3000 লোকের লুচি বানায়। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। না, লুচিতে সীমাবদ্ধ নাই, এখন সে অনেক খাবার কিছু, ফুল 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 খাবার। খাবার, হ্যাঁ। মাই গুডনেস, তো ফুল খাবার। কারো বাসায় অনুষ্ঠান, বিয়ে, ইয়ের অনুষ্ঠান, ছোট ছোট যে অনুষ্ঠানগুলো হয় বাসাতে, রাইট। তার মানে এখানে তো আরো অনেক মানুষ ইনভলভ হয়েছে, উনি তো আর একলা না। না, তার মানে এই একজন মানুষই কিন্তু এখন অনেক মানুষকে দিয়ে কাজ করাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় কন্ট্রিবিউশন হচ্ছে, তার নিজের জন্য একটা হ্যাপিনেসের জায়গা তৈরি হয়েছে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি উদ্যোক্তা হইতে চাই, প্রশ্নটা আপনি করেছেন একটু আগে, আমাকে কি করতে হবে, রাইট। আমার একটা সহজ উত্তর আছে। ওকে। এটা আমি সবাইকে বলি। সে উত্তরটা হচ্ছে, আপনি উদ্যোক্তাদের সাথে মেলামেশা করেন। ওকে। এটা কি ওই কথার মতো নাকি ভাই, সঙ্গ দোষে লোহা হুম, ভাসে আর কি? হুম। হ্যাঁ, সো আপনি উদ্যোক্তাদের সঙ্গে যদি মিশলে। 10 জন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন এক রাইট। বছর, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। ভেরি গুড। কারণ 10 জন উদ্যোক্তার সাথে মিশলে 11 নম্বরটা আমি হব। ভেরি গুড। তাইলে যারা উদ্যোক্তা হইতে চায়, রাইট নাও চাকরি ছাড়তে চায়, কিছু একটা করতে চায়, এদের ফার্স্ট কাজ হচ্ছে যে তার সারাউন্ডিং সার্কেলটাই হবে এখন ব্যবসায়ীদের সার্কেল। ব্যবসায়ীদের সাথে। তবে কমন ব্যবসায়ীদের না, 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 উদ্যোক্তাদের। হ্যাঁ, একটা প্রশ্ন আসে ভাইয়া, উদ্যোক্তার ব্যবসার মধ্যে পার্থক্য কি আসলে? ব্যাপক পার্থক্য। হ্যাঁ, সেটা একটু বুঝায় বলেন আর কি। আমি একেবারে সহজ একটা উদাহরণ দিই, তাহলে আর বলা যাবে না। ধরেন আপনার একটা আম বাগান আছে। আপনি আহ, জায়গা তৈরি করেছেন, গাছ লাগিয়েছেন, আম হচ্ছে, সেই আম আপনি বাজারে বিক্রি করছেন, এটা হচ্ছেন আপনি উদ্যোক্তা। আপনার থেকে বাল্ক আম কিনে যে আবার ঢাকায় এনে বিক্রি করতেছে, সে হচ্ছে ব্যবসায়ী। ওকে, তার মানে কোনো একটা প্রোডাক্টে যদি প্রসেস sourcing থেকে থাকতে হবে। শুরু করে আমি কোনো একটা প্রসেস রেডি করি বা ডেভেলপ করি, তাইলে আমি একজন উদ্যোক্তা। আমার কাছ থেকে কেউ ডিলারশিপের মাধ্যমে হোক অথবা বাল্ক নিয়ে হোক, হুবহু জিনিসটা বিক্রি করছে, জিনিসটা বিক্রি করছে, সে হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী। আবার ধরেন আপনার থেকে, আপনার বাগান থেকে আম কিনে নিয়ে সে যদি আবার এখন আমের জুস বানায়, সে Process আবার করে। উদ্যোক্তা। সে আবার উদ্যোক্তা, কারণ সে আবার প্রসেস করে নতুন জিনিস হ্যাঁ, তৈরি করতেছে। হ্যাঁ। ওকে, তার মানে হচ্ছে যে সে ভ্যালু এডিশন থাকতে হবে। ভ্যালু এডিশনটা থাকতে হবে, আমি যাই করি না কেন।
যেমন আমরা অনেক সময় বলে থাকি যে রেস্টুরেন্টের ব্যবসা তো অনেকেই করে। তো রেস্টুরেন্টের ব্যবসা যেটা ওটা তো বিজনেস, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওইটার মধ্যে যদি আপনি ভ্যালুয়েশন কিছু করতে পারেন, নতুনত্ব কিছু, এক্সাম্পল এটা হচ্ছে বার্গারের স্পেশালাইজড বার্গার, মেবি কোরিয়ান বার্গার, এই বার্গার সেই বার্গার, 4-5টা বার্গার দিয়ে আপনি তৈরি করলেন, এখানকার লোকাল মানুষের চাহিদাও ছিল, নতুনত্ব একটা জিনিস আনলেন, আপনি সোসাইটির একটা প্রবলেমকে সলভ করলেন, দেন ইউ আর উদ্যোক্তা। আর নাহলে যদি আপনি ওই নর্মাল হোটেলের মতো আপনি ব্যবসা শুরু করে দেন, সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। তো যারা বেসিকলি উদ্যোক্তা হতে চান তাদের ক্ষেত্রে বলা যে আপনার ইকবাল ভাইয়ের কথা অনুযায়ী 10 জন উদ্যোক্তাদের সাথে মেশেন, নট ব্যবসায়ী। উদ্যোক্তাদের সাথে মিশলে আপনি কিন্তু 11 নম্বর উদ্যোক্তা হয়ে যাবেন। স্বপ্ন তৈরি হবে আপনার মধ্যে। রাইট, বড় ধরনের স্বপ্ন হবে, এবং সেই স্বপ্ন তৈরি হলে মানুষ অটোমেটিক্যালি জেগে থাকবে, তো কারণ স্বপ্ন মানুষকে জাগিয়ে রাখে, এবং আলটিমেটলি সে উদ্যোক্তা হয়ে যাবে। ভাই আমরা প্রায় শেষের দিকে আসছি, তবে আপনার কাছে আমি যদি এবার আরেকটা জায়গায় একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নের জন্য যেই পরিমাণ কন্ট্রিবিউট করেছেন, এটা গ্রিনিজ বুকে আপনার একটা রেকর্ড হয়েছে, রেকর্ডের সম্পর্কে একটু বলবেন নাকি? না, এটা আসলে ওই যেটা বললাম যে গিনেস বুক না, ওয়ার্ল্ড বুকে। সরি, ওয়ার্ল্ড বুকে। হ্যাঁ, এটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যে ওই যে কনসিস্টেন্টলি টানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এইটাকে ওরা রিকগনাইজ করেছে যে এটা পৃথিবীতে কেউ করে কেউ নাই। করে নাই, এটা আসলে কেউ করে নাই, করতে পারবে না, গ্যারান্টেড। আমার ধারণা যে আমি কারণ আপনি ব্রেক করে ফেলছি। সেই শিপ 3 ঘন্টা পিছিয়ে না ক্লাস করছেন, এইটা মানে মাইন্ড ব্লোয়িং, আমি আজকে জানছি এটা। রাইট, সো দিস ইজ অসাধারণ। ভাইয়া আপনি যেহেতু এই সেগমেন্টে নিয়ে অনেকদিন কাজ করছেন, বাংলাদেশ গভর্নমেন্টের সামনে নতুন কোনো একটা গভর্নমেন্ট আসবে বা কিছু একটা হবে, যাই হোক না কেন, আপনার লেভেল থেকে উদ্যোক্তাদের জন্য গভর্নমেন্ট সেক্টরে কন্ট্রিবিউট করতে পারে, অথবা গভর্নমেন্ট কোন বিষয়গুলো মেনটেন করলে আসলে উদ্যোক্তা বান্ধব একটু হতে পারে, এমন কোন ইনস্টিটিউট তৈরি করা, অথবা কোনো একটা পলিসি অথবা কিছু, কোনো জায়গায় কি আপনি দু একটা ইনপুট দিবেন কিনা আমি সরকারকে? আমি বললে সবাই পছন্দ করবে কিনা জানি না, বা ব্লান্ট হবে কিনা এটা জানি না। আমি মনে করি ইউনিভার্সিটি ডিগ্রি বন্ধ করে দেওয়া উচিত। মানে কি? মানে হচ্ছে আমরা যারা আপনি আপনি তো মাস্টার্স পাস করছেন, আপনি বন্ধ করে দিলে পরে তো আমি মাস্টার্স আমি করতে পারবেন না তো। আমি মাস্টার্স পাস করেছি ওই যে আমাকে গ্র্যাজুয়েট বলেছে এই জন্যে, তাও 10 বছর পরে। আচ্ছা, আমি তো তখন অলরেডি কর্মজীবী। তো এখন যদি তুমি আমি মাস্টার্স করো, সন্ধ্যায় করো, চাকরির পাশাপাশি করো, এটা অপশনাল। কিন্তু আমাদের যে একটা টেন্ডেন্সি, আমরা গ্র্যাজুয়েশন করব, মাস্টার্স করব, তারপরে গিয়ে একটা চাকরি খুঁজবো, চাকরি না হলে ব্যবসা করব, এইভাবে তো চলে না এখন দুনিয়া। সরকার তাহলে কি করতে পারে এখানে? সরকার যেটা করতে পারে, ইন্টারমিডিয়েট থেকে যাতে আমাদের ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েটের পর থেকেই কাজে ঢুকে যেতে পারে, সেই ধরনের লেখাপড়া তৈরি করা দরকার। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, স্কিল ডেভেলপমেন্ট। আমাদের দেশে আপনারা দেখবেন প্রত্যেকটা জেলাতে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আনফর্চুনেটলি মানে দে আর ব্যাকডেটেড লাইক এনিথিং। ওইটা এখানে কিছুই শেখানো হয় না, এবং যা শেখানো হয়, যারা শেখায় তারাও কিছু জানে না। কেমন কঠিন কথা ভাইয়া। অ্যাবসলিউটলি, আমি নিজে দেখেছি, আমিও গিয়েছি। এটা সাক্ষী, হ্যাঁ, বড় ধরনের সাক্ষী, কারণ এবং আমি এই টিচারগুলাকে নেওয়া হয়, তারা সিম্পলি গ্র্যাজুয়েশন করেছে কোথাও থেকে বা কিছু করেছে, মানে তারা নিজেরাও হয়তো কোথাও চাকরি না পেয়ে এখানে চাকরি নিয়েছে। হ্যাঁ, তাদের নিজেদের কোনো স্কিল নাই, তারা শেখাচ্ছে। এটা কি প্রাইভেট সেক্টরে ছাড়তে পারে? অফকোর্স, আমি তো মনে করি যারা ইউনিভার্সিটি বানিয়েছেন আপনারা টাকা রোজগার করার জন্য, 2-3টা ইউনিভার্সিটি বাদ দিয়ে যারা সার্টিফিকেট বিক্রি করছেন, আপনারা কারিগরি বিদ্যালয় করেন, কারিগরি ইনস্টিটিউট করেন, আরও বেশি বিক্রি করতে পারবেন, আরও ব্যবসা করতে পারবেন। অবশ্য একটা উদাহরণ আছে ভাই, বাংলাদেশের ড্যাফোডিল কিন্তু করতেছে কাজ। ড্যাফোডিল তাদের ইউনিভার্সিটির বাইরে কিন্তু আলাদা পলিটেকনিক থেকে শুরু করে এই টাইপের ডিফারেন্ট সেগমেন্টে কন্ট্রিবিউট করতেছে। সো এই তো টাইপের আরো দরকার। এইটা দরকার, 1 নাম্বার শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন। 2 নাম্বার যেটা হচ্ছে আমাদের অনেক বেশি কর্মসংস্থানমুখী করা দরকার। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আসলে কোনো কাজ নাই। আমাদের বেশিরভাগ ছেলেমেয়ের কোনো কাজ নাই, মানুষের কোনো কাজ নেই, যার কারণে তারা গল্প করে, গসিপ করে, পলিটিক্সে ইনভলভ হচ্ছে, আননেসেসারি। পলিটিক্স এখানে থাকবে, কিন্তু আমরা যেটা করতেছি এটা তো ঝগড়া। সো সেই জন্য আমার কাছে মনে হয়, কারণ দে হ্যাভ নো টাইম। আপনি কি পারবেন যে কোথাও গিয়ে, আপনার তো টাইম নেই বসে এরকম গসিপ করতে। তো প্রত্যেকটা মানুষকে কাজে ইনভলভ করা দরকার। আমাদের চায়নার দিকে তাকানো দরকার, আমাদের এই ভিয়েতনামের দিকে তাকানো দরকার, আমাদের সাউথ কোরিয়ার দিকে তাকানো দরকার। তারা কি করতেছে আপনি দেখেন। প্রত্যেকটা ছেলে, আমি
যখন জব করতাম, এখনকার কথা বলছি না, আমি যখন জব করতাম তখন দেখি একটা ছেলে আসলো এইখানে একটা টেকনিক্যাল ইকুইপমেন্ট বিক্রি করতে। তার সাথে তার টিমের সাথে সে আসলো। পরে আমি ওর সাথে কথা বললাম, মানে আজ থেকে আরও 25 বছর আগের কথা বলছি। সেই ছেলের বয়স মাত্র 21 বছর, সে একটা কোম্পানির ডিরেক্টর, 21 বছর বয়সে। তো তার মানে তো আমি তার সাথে তখন ডিটেল বললাম যে আমি তো ক্লাস 10 থেকে কাজ করি, ক্লাস 10 থেকে কাজ করে। 10 থেকে কাজ করি। তো আমরা হয়েছে কি, আপনি আন্দোলন করতেছেন চাকরির বয়স বাড়াইতে হবে। কেন ভাই? তোমার মানা করছে কে কাজ করতে? চাকরির বয়স কেন বাড়াবে তোমাকে? অথর্বদের কথাবার্তা এটা বলতাম। সরি, আমার কাছে না বিষয়টা খুবই মানে মিস্টেরিয়াস লাগে যে মানুষ তুমি এত কিছু দুনিয়া তোমার জব, জন্য ওপেন করে দিয়েছে, তোমাকে কেন চাকরির বয়স বাড়াইতে তাও কি হবে? সরকারি চাকরি করতে হবে আপনাকে? হ্যাঁ, এটা কি কোনো কথা? হ্যাঁ, এত জায়গা থাকতে এত সরকারি জায়গা চাকরি থাকতে। করতে হবে আমাকে, মানে এরকম একটা মেন্টালিটি, তাও কি আন্দোলন করতেছে, রোড ব্লক করছে। হুম। সো তো সেই জন্যে আমার কাছে যেন মনে হয় যে যে গভর্নমেন্টই আসুক, আমাদের কাছে, আমাদের মতো মানুষদের গভর্নমেন্টের কাছে চাওয়া কি, আমরা তো আর রাজনীতি করি না, আমাদের কাছে চাওয়া হলো নিরাপত্তা। আমরা যে কাজটা করতে চাই সেটা করতে দেয়া, রাইট, আমরা আমাদের ভাগ্য বদলাই নেব। প্রসেসগুলোকে সহজ হ্যাঁ, করা। সহজ করা, আমরা আমাদের ভাগ্য বদলাই নেব। কিন্তু তাদের উচিত, গভর্নমেন্টের উচিত অনেক বেশি কর্মসংস্থানে ফোকাস করা, ইনভেস্টমেন্ট করা, অনেক বেশি কর্মসংস্থানে ইনভেস্টমেন্ট করা। ইউনিভার্সিটিগুলো যে সার্টিফিকেট বিক্রি করতেছে, কোনো মনিটরিং আছে? রেয়ার। আমি নিজেও ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি, আমি দেখেছি 10টা প্রশ্ন বলা দিয়ে ওখান থেকে 5টা প্রশ্ন লিখতে হয়। এখন তার অনেকভাবেই সহজ হয়ে গেছে আর কি। এখন হয়তো আরও সহজ হয়ে গেছে। তো এইগুলা তো তার মানে কি, আপনি দেখেন এগুলা, এই যে চাকরি নাই, আপনি দেখেন একটা স্কিল লোক বেকার আছে, আমাকে দেখান একটা। এবং গ্র্যাজুয়েট যারা পাস, তাদের তাদের বেকারের সংখ্যা বেশি। যে যার লেখাপড়া কম, বেকার লোক আছে, আপনি দেখেন। এই যার পড়ালেখা কম, আপনি কাজের জন্য খোঁজেন, পাবেন না, কারণ তারা সবাই কাজ করতেছে। রিসেন্টলি আমার বাড়ির কাছের একটা কাজিন আমাকে কল করছে যে ভাইয়া আমি তো মাস্টার্স পাস করছি, এখন বাড়ি থেকে আমাকে খুব প্রেশার ক্রিয়েট করছে, আমার একটা জব দরকার। তা আমার প্রথম প্রশ্ন যে তোমার কি কি দক্ষতা আছে? তো বলে যে ভাইয়া দক্ষতা বলতে, তা আমি বললাম দক্ষতা বলতে তুমি কি কি কাজ পারো এটা বলো। তো বলে যে ভাইয়া আমি তো এমনিতে করে করে 1.5 মিনিট খাইছে, হেঁটে দেখতেছে আসলে কিছুই করে নাই, কোনো ট্রেনিং করে নাই, কোনো ভলান্টারি কাজ করে নাই, ইভেন তার কোনো স্কিলস নাই, মাস্টার্স পাস করে ফেলছে। সংসারের বোঝা এখন রাষ্ট্রের জন্য কিন্তু এটা বোঝা। এবং আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট মনে করে যে আমি অনার্স মাস্টার্স করে ফেললে মনে হয় চাকরি একটা হয়ে যাবে। এই যে আপনি আজকে আমাদের কথার ফাঁকে কিন্তু চমৎকারভাবে একটা বলেছেন যে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে থাকবো তখন আমি করব নেটওয়ার্কিং, পরের বছরে আমি যখন যাব স্কিল তখন ডেভেলপমেন্ট, আমি স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করব, তারপরের বছরে যখন যাব আমি পার্ট টাইম চাকরি, তখন পার্ট টাইমের আমি ছোট ছোট চাকরি করব, তারপরের বছর যখন যাব আমি ছোট ছোট বিজনেস পার্ট টাইম শুরু করব। ব্যবসা। হ্যাঁ। এই যে জায়গাগুলি আমি যদি করতাম তাহলে কি স্কিলস আমার তৈরি হতো না? এই জিনিসটাই নাই, এবং ম্যাক্সিমাম পোলাপানগুলো কেন যেন করতে চাচ্ছে না। উদ্যোক্তা আপনি না হন, কিন্তু এই যে জার্নিটার মধ্যে যদি আপনি ঢোকেন, আপনি কিছু যে একটা হবে না। জবে ঢুকবেন হ্যাঁ, ওই জবের মধ্যে আপনার দ্রুত প্রমোশন হবে। ভালো করবেন, Yes or কোনো no? সন্দেহ নেই। তো ওটাই বললাম, এই একটা জায়গাটা খুব স্কিল দরকার। লোক বেকার আছে, আপনি দেখাতে পারবেন না। রাইট ভাইয়া, একটাও নাই, নট এ সিঙ্গেল ওয়ান। কিছু না কিছু করছে। রাইট, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার লাস্ট একটা প্রশ্ন করে আপনাকে রাখতে চাই, উদ্যোক্তাদের জন্য আপনার 5টা পরামর্শ দিতে চাইলে কি দিবেন? প্রথম পরামর্শ হলো, উদ্যোক্তাদেরকে সবার আগে যেটা লাগে, অনেকে লাগে যে টাকা লাগে, আইডিয়া লাগে, স্কিল লাগে, নেটওয়ার্কিং লাগে, সবই লাগে, আই অ্যাডমিট। 1 নাম্বার লাগে হচ্ছে সাহস। সাহস, কারেজ। আপনাকে সাহসী হইতে হবে। রাইট, আচ্ছা, সাহস আসে কোথা থেকে? সাহস আসে মেলামেশা থেকে। রাইট, আপনাকে উদ্যোক্তাদের সঙ্গে মিশতে হবে, উদ্যোক্তাদের জীবনী পড়তে হবে, উদ্যোক্তা প্রসেস দেখতে হবে, Right. উদ্যোগের প্রসেস দেখতে হবে। সো এখান থেকে আপনাকে ট্রেনিং করতে হবে, রাইট, সাহস আসবে। আপনাকে লেখাপড়া করতে হবে, রিসার্চ করতে হবে, রাইট, সাহস আসবে। আপনাকে নেটওয়ার্ক করতে হবে, রাইট, সাহস আসবে। রাইট। তাহলে প্রথম হচ্ছে সাহস। ভেরি গুড। 2 নাম্বার হচ্ছে আপনার স্কিল লাগবে।
চাকরি করেন, উদ্যোক্তা হন, আপনাকে কথা বলা জানতে হবে, প্রেজেন্টেশন, কমিউনিকেশন, বেসিক আইসিটি আপনাকে জানতে হবে, আপনাকে ইংলিশ ইংলিশ জানতে হবে, নেগোসিয়েশন জানতে হবে। নেগোসিয়েশন জানতে হবে, লিডারশিপ জানতে হবে। সো Right. এগুলা লাগবে আপনার, এগুলার কোনো ইয়ে নাই। 2 নাম্বার। 3 নাম্বার যেটা আপনাকে লাগবে সেটা হচ্ছে আপনি যে ব্যবসাটা করবেন সেটার উপরে আপনার একটা আলাদা দক্ষতা লাগবে। রিসার্চ আছে কিনা ওই রিলেটেড। ধরুন আপনি মাছ নিয়ে কাজ করবেন, এখন মাছের আপনি যে পুকুরটা কাটবেন সেটার গভীরতা কত হবে, মাছের অক্সিজেন কতটুকু লাগবে, মাছের খাবার কোথা থেকে আপনি সোর্সিং করবেন, খাবারটা অর্গানিক হইতে হবে, কতদিন পর পর মাছ উঠাবেন। সো পুরো বিষয়টার উপরে আপনার একটা প্রশিক্ষণ লাগবে, মানে স্পেসিফিক ওই জিনিসের উপরে প্রশিক্ষণ। জানা থাকা লাগবে আর কি হ্যাঁ, পুরোটাই। আপনি Very good. পার্ট নিয়ে কাজ করতে পারলে পার্টের প্রশিক্ষণ, যেটা নিয়ে কাজ করেন। ক্লোদিং নিয়ে কাজ করতে পারলে ক্লোদিংয়ের উপরে আপনার, ডিজাইনের উপরে আপনার প্রশিক্ষণ থাকতে হবে। সো কিছু একটা আপনার ওইটার উপরে থাকতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি মানুষের সাথে, মানে নেটওয়ার্কিং যেটা আমরা বলি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখনকার সময়। আপনাকে বড় বড় নেটওয়ার্কের সাথে মেলামেশা করতে হবে। এটা ছাড়া আপনি বড় হইতে পারবেন না, আপনার স্বপ্ন বড় হবে না। কারণ আপনি যখনই আউট অফ দ্য বক্স চিন্তা করবেন, বেরিয়ে পড়বেন, মানুষের সাথে বিভিন্ন সেমিনারে যাবেন, প্রোগ্রামে যাবেন, মেলায় যাবেন, ভলেন্টিয়ারিং করবেন, ক্লাব করবেন, তখন আপনার চিন্তা ভাবনাটা একটু বাড়বে, খুলে যাবে, ব্রেইনটা খুলে যাবে। সো নেটওয়ার্কিং ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। রাইট। এটা হলো 4 নম্বর। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনাকে পজিটিভ হইতে হবে, পজিটিভ মানুষ, এবং একজন ভালো মানুষ হইতে হবে। কারণ আপনি অনেক টাকা পয়সা ইনকাম করলেন, অনেক কিছু করলেন, অনেক সফলতা পাইলেন, আপনাকে যদি কেউ পেছন থেকে ভালো না বলে, সব কিছু এটা বড় জিরো। পজিটিভ মানুষ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে। রাইট। তাহলে এভাবে যদি আমরা একটু একটা গ্ল্যান্স আপনার এটাকে সামারাইজ করে বলি, ফার্স্ট হচ্ছে তার কারেজ লাগবে, এরপরে হচ্ছে তার স্কিলস লাগবে, তারপর হচ্ছে সে যে ব্যবসাটা করতে চায় সেটা নিয়ে তার দক্ষতা বা জ্ঞান থাকা লাগবে, সেজন্য সে ট্রেনিং নিতে পারে। এরপর হচ্ছে নেটওয়ার্কিং থাকা লাগবে। 5 নম্বরে হচ্ছে তাকে পজিটিভ এবং ভালো মানুষ হইতে হবে, তবেই কেবল গিয়ে সেটা হবে। ভাই লাস্ট আরেকটা দিলে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে প্রবাসী যারা, তারা যদি ব্যবসায়ী হইতে চায় তাদের জন্য আপনি 5টা কি পরামর্শ দেবেন প্রবাসীদের জন্য? প্রথম পরামর্শ হচ্ছে তাদেরকে না বলা শিখতে হবে। না বলা শিখতে হবে। ওকে। যে আমার কিছু টাকা ধার দেন, আমার ব্যবসা করেন, আমার এই যে এখান থেকে তার না বলা শিখতে হবে। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে প্রথমেই বাড়ি বানানোর চিন্তা মাথা থেকে ছাড়তে হবে। দুবাই থেকে আসছে, একটা বাড়ি না থাকলে হয় কেমনে হয়, বিয়ে হবে না, হ্যাঁ। কারণ এরপরে দেখা যায় তার বাসার খরচ, বাজার খরচ চলে না। কারণ কে কি বলল, তোমার বাসার বাবার ওষুধের টাকা তো আর কেউ দেয় না, তাই না? সো এটা হলো তারপরে তাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটা লোকের 20 লাখ টাকা আছে, কিন্তু 10 বছর পরে তার বাজার খরচ চলে না, তার হাতে 1000 টাকা নাই, এটার একমাত্র কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো তাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। তাকে মানি ম্যানেজমেন্টের মধ্যে সঞ্চয় টঞ্চয় এগুলো অনেক সব কিছু চলে আসবে। আসবে, Right, right. সব চলে আসবে। তারপরে হচ্ছে তার হচ্ছে কিছু দক্ষতা তো লাগবে, তাদের কিছু দক্ষতা নিয়ে ঝামেলা আছে, নেগোসিয়েশন, তারপরে হচ্ছে Communication, কমিউনিকেশন, presentation. লিডারশিপ, রাইট। এই ব্যাপারগুলোতে কিছু দক্ষতার অভাবে, আইসিটি কিছু নলেজ, এই দক্ষতা সবার জন্য প্রযোজ্য, দক্ষতা ইজ এ মাস্ট। তারপরে যেটা, সেটা হচ্ছে যে সে যে এটা ম্যানেজমেন্টের মধ্যে আসে, তারপর আমি একটু আলাদা করে বলতে চাই, তার হাতে যদি কিছু টাকা থাকে, মানে আমি তাকে সাজেস্ট করব তুমি কিছু ল্যান্ড কিনে রাখো, ল্যান্ডে কারণ এটা ফিউচার বেশি। রাইট। ওয়েল অ্যাপ্রিসিয়েট। ল্যান্ড কিনে রাখো, সেইটা তুমি প্রয়োজনে পরবর্তীতে বিক্রি করে, অর্ধেক বিক্রি করে বাড়িও করতে পারবা, অর্ধেক বিক্রি করে ব্যবসাও ব্যবসা করতে করতে পারবা। পারবা। সো ইনভেস্ট অন ল্যান্ড। ওকে, ওকে, ভেরি গুড। তারপরে প্রবাসীতে যারা আছেন তাদের জন্য 5টা পরামর্শ, জনাব ইকবাল বাহার জাহিদ ভাইয়ের অন্যতম যে 5টা পরামর্শ, তার মধ্যে অন্যতম না বলা শিখতে হবে, খুব দরকার। 2 নম্বরে হচ্ছে যে বাড়ি করবো আইসাই, টাকা খরচ করে এটা থেকে বাদ দিতে হবে। 3 নম্বরে হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, এছাড়া কোনো গতি নেই। 4 নম্বর হচ্ছে আপনার দক্ষতা বাড়াইতে হবে, এই রিলেটেড লাইক কমিউনিকেশন, প্রেজেন্টেশন থেকে শুরু করে রিলেটেড দক্ষতাগুলো বাড়াইতে হবে। এবং লাস্ট 5 নম্বর হচ্ছে যে আপনার যদি ফান্ড থাকে স্পেশালি, সেটা দিয়ে আপনি ল্যান্ডে একটু ইনভেস্ট করেন আপাতত, যদি আপনি ব্যবসাতে এখনই না ঢোকেন।
কারণ এটা পরবর্তীতে বাড়ি এবং ব্যবসা দুটোই করতে পারবেন। সো অনেকগুলো জিনিস পেয়ে গেলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে আমাদের সেলস পডকাস্টে আজকে আসার জন্য। আপনাকে আপনার অনেক লাস্ট যদি কোনো রিমার্কস থাকে দর্শকদের জন্য বলতে পারেন। লাস্ট রিমার্কস একটাই, সেটা হচ্ছে আমি সবসময় একটা কথা খুব বলি যে মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। সো আমরা যেন একা বড় হওয়ার চিন্তা না করি, মানুষের জন্য কাজ করি, পজিটিভ থাকি, এবং ভালো মানুষ হই একজন। এটা খুব দরকার আমাদের। দিন শেষে ভালো এখন আমিও কেউই 100% ভালো মানুষ না, কিন্তু এইটুকু ভালো মানুষ আমরা যেন হই যে আমরা কাউকে ঠকাবো না, আহ, হা- সৎ পথে রোজগার করব, তারপরে আমরা কারো মনে কষ্ট দিব না, কারো হক নষ্ট করব না। এইটুকু ভালো মানুষ হইলেই কিন্তু যথেষ্ট, আর কিছু দরকার নাই। হ্যাঁ, সো এইটুকুর মধ্যে আমরা যাতে থাকি, এবং আমরা আহ, দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসাও খুব দরকার, কারণ হচ্ছে আমরা আসলে দেশকে ভালোবাসলে আমরা দেশের রাস্তায় আমরা থুতু ফেলতে পারবো না, আবর্জনা ফেলতে পারবো না। আমরা ঘরটা পরিষ্কার রাখি, কিন্তু আমরা দেশটাকে পরিষ্কার রাখতে চাই না। সো আমরা যদি শুধু ঘর পরিষ্কার না করে মনটা পরিষ্কার করি, তাহলে দেশটা পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমরা বিশ্বাস করি উদ্যোক্তা এটা একটা অনেক বড় জার্নি, এবং আপনি প্রতিনিয়ত নিজেকে অনেক ডেভেলপ করবেন এবং এই ধরনের ভিডিও দেখবেন, আরও উদ্যোক্তা রিলেটেড ভিডিওগুলো আপনি দেখবেন। তথাপি আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে মিনিমাম 5 বার দেখবেন নিজে নিজে। এবং যদি মনে হয় যে ইয়াস আমার এরকম কিছু মানুষ আছে যাদেরকে এটা দিলে উপকৃত হবে, সেখানেও আপনি দিতে পারেন। এর বাইরেও যদি মনে করেন না এটা আপনি নিজে ডাউনলোড করে টানা দেখবেন, তাও দেখতে পারেন, কারণ আমাদের এই ভিডিওটা কপিরাইট করা নাই। তো সেজন্য আপনি নিজের ইচ্ছে মতো এটা ব্যবহার করতে পারবেন, রাইট? সবচেয়ে বড় কথা যেটা ইকবাল বাহার ভাই শেষ করলেন, যে মানুষকে আসলে ভালো মানুষ হইতে হবে। উদ্যোক্তা হওয়ার জন্য ভালো মানুষ হওয়া সবচাইতে জরুরি। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কোনো নতুন বক্তাদেরকে নিয়ে আমরা আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।